দেখ, তো আগের দিন টপিকটা পড়েছিলাম হাউস রেন্ট অ্যালাউন্সেস, আজকে পড়াবো হচ্ছে পারকিউজিটস, ঠিক আছে, যাকে শর্টে বলে পার্কস, ঠিক আছে। এটা আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডার সেকশন 17 সেকশন 2 তে উল্লেখ আছে। পারকিউজিটস, পারকিউজিটস মানে হচ্ছে এক্সট্রা বেনিফিট ফ্রম হিজ এমপ্লয়ার। এমপ্লয়ার কাছ থেকে যদি কোনো রকমের কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়া যায় তাকে বলা হয় পারকিউজিটস। এমপ্লয়ার মানে মালিক, মালিকের কাছ থেকে যদি কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়া যায় তাকে বলে পারকিউজিটস। কি বলছে? পারকিউজিটস মিনস এনি বেনিফিট অর অ্যাবিলিটিস প্রোভাইডেড টু দ্য এমপ্লয়ি, ঠিক আছে। এই অতিরিক্ত সুবিধা কাকে দেওয়া হবে? এমপ্লয়িকে দেওয়া হবে বাই দ্য এমপ্লয়ার। অতিরিক্ত সুযোগ সুবিধা কাকে দেওয়া হবে? এমপ্লয়িকে দেওয়া হবে। কে দেবে? এমপ্লয়ার দেবে। whether in cash or in kind or in addition to salary or wages। মানে এই যে অতিরিক্ত সুযোগ সুবিধা দেবে সেটা ক্যাশেও দিতে পারে, আবার কাইন্ডেও দিতে পারে। কাইন্ড মানে গুডস এর মাধ্যমেও দিতে পারে, ঠিক আছে। তবে আহ, কোম মানে কোম্পানিতে চাকরি করলে এমপ্লয়িরা কি পায়? কোম্পানি থেকে স্যালারি বা ওয়েজেস পেয়ে থাকে। এই স্যালারি আর ওয়েজেস ছাড়া যদি কোনো রকমের কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হয় তাকে বলা হয় পারকিউজিটস। অ্যাকর্ডিং টু সেকশন আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 তে পারকিউজিটস এর মধ্যে কি কি ইনক্লুড থাকে? প্রথমে বলছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন এটাই খুব ভাইটাল, আরে এবং আজকে এই টপিকটাই করাবো, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বলতে কি বোঝায়? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বলতে বোঝায়, রেন্ট মানে জানিস তো, রেন্ট মানে ভাড়া, আর ফ্রি মানে কি? কোনো ভাড়া লাগবে না। রেন্ট ফ্রি মানে কোনো রকমের কোনো ভাড়া লাগবে না। কি বললাম বলতে? রেন্ট ফ্রি। রেন্ট ফ্রি মানে বুঝতে পারছিস তো? রেন্ট মানে তো ভাড়া, আর ফ্রি মানে কোনো ভাড়া লাগবে না, রেন্টই দিতে হবে না, কোনো রেন্টই দিতে হবে না। রেন্ট ফ্রি মানে বিনা ভাড়া, যেটাকে বলে বিনা ভাড়া, কোনো ভাড়া লাগবে না। অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন মানে জানিস আমরা যে জায়গায় থাকি তাকে বলে অ্যাকোমোডেশন, বাসস্থান। অর্থাৎ এমপ্লয়ি এমন এক জায়গায় থাকবে যেখানে কোনো ভাড়াই দিতে হবে না। ধর একজন ভদ্রলোক থাকে হচ্ছে কলকাতায়, জব পেয়েছে বোম্বেতে। তো বোম্বেতে জব পেয়েছে, বোম্বে মানে তোর মুম্বাইতে জব পেয়েছে, তাহলে তোকে মুম্বাইতে থাকতে হবে একটা জায়গায়। ও যদি ওখানে না থাকে তাহলে চাকরি করবে কি করে? তাহলে থাকতে গেলে তো ওকে তো একটা ঘর করে একটা ঘরে থাকতে হবে তো। তাহলে ওর তো নিজের ঘর নেই। তখন মালিক ওকে একটা ঘর দেখে দিল, বলে যাও এই ঘরে তুমি থাকো। এর জন্য ওকে কোনো টাকা দিতে হবে না, মালিকের বাড়িতেই থাকলো, ঠিক আছে। মালিকের বাড়িতে থাকলে এর জন্য ওকে কোনো টাকা দিতে হবে না। এটাই বলছে কি তোর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। তাহলে বুঝতে পারলেন, এমপ্লয়ি এমন এক বাড়িতে বসবাস করবে যেই বাড়ির কোনো রকমের কোনো ভাড়া দিতে হবে না। আগের দিন কি বলেছিল? হাউস রেন্ট অ্যালাউন্সেস, ঠিক আছে। ওখানে ভাড়া দিতে হচ্ছিল, আর এখানে ভাড়া দিতে হবে না, 1 টাকাও ভাড়া দিতে হবে না, ঠিক আছে তো। তো এটা হচ্ছে পারকিউজিটস এর মধ্যে পড়ে। তাহলে প্রথম পয়েন্ট কি হলো? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, এটা পরীক্ষায় আসবেই, খুব সুন্দর জিনিস আসবে। ওই যেটা আগের দিন করালাম, হয় ওটা আসে না এটা আসে, দুটোর মধ্যে একটা আসে পরীক্ষায়। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। ওরা কি বলছে? কনসেশনাল অ্যাকোমোডেশন। এটা কনসেশনাল মানে কি? ধর কনসেশনাল মানে এই যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে মালিক, যে কর্মচারীকে এই অতিরিক্ত অ্যাডভান্টেজ গুলো দিচ্ছে, তার বদলে যদি এমপ্লয়ি থেকে কিছু চার্জ করে তখন তাকে বলে কনসেশনাল। কিছু যদি চার্জ করে, সেটা বলে দেবো কনসেশনাল জিনিসটা কি। এছাড়া আর কি কি সুযোগ সুবিধা হয়? একটা বললাম, এটা খুব কমন, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। তারপর হয় কনসেশনাল অ্যাকোমোডেশন। তারপর কি বলছে? বেনিফিট অর অ্যামেনিটিস ট্যাক্সেবল ফর স্পেসিফাইড এমপ্লয়ি। এখানে একটা কথা বেরিয়ে এসছে, স্পেসিফাইড এমপ্লয়ি। স্পেসিফাইড এমপ্লয়ি মানে বিশেষ কর্মচারী। এবার জানতে হবে স্পেসিফাইড এমপ্লয়ি কাকে বলে। এই যে নিচে লিখেছি, স্পেসিফাইড এমপ্লয়ি কাকে বলে। দেখ, কাকে স্পেসিফাইড এমপ্লয়ি বলে? এই তিনটে কন্ডিশন যদি ফুলফিল হয়, এই তিনটে কন্ডিশন যদি ফুলফিল হয় তাকেই বলা হয় স্পেসিফাইড এমপ্লয়ি, ঠিক আছে। তিনটে কন্ডিশন কি কি? এমপ্লয়িকে কোনো কোম্পানির ডিরেক্টর হতে হবে, এমপ্লয়িকে কোনো কোম্পানির ডিরেক্টর হতে হবে, আর কি? কোনো কোম্পানি 20% মালিকানা থাকতে হবে, ঠিক আছে। তার কোনো একটা কোম্পানির 20% মালিকানা থাকতে হবে। আর কি? যে বছরে তার স্যালারি 50,000 টাকার বেশি হতে হবে।
তাই লিখেছে, বলছে an employee who is director of the company, employee having a substantial interest in the company, who own more than 20% of equity share of the company, কোনো কোম্পানি 20% বেশি মালিকানা থাকতে হবে। আর কি, any other employee having income under the head salary more than 50,000 per annum, excluding non-monetary payment, perquisites and after ডিডাকশন ফ্রম ওয়ান অর মোর এমপ্লয়ার। বলছে তোমার বছরের স্যালারি 50,000 টাকার বেশি হতে হবে, কিন্তু 50,000 টাকার মধ্যে কোনো পারকিউজিটস থাকবে না, নন মনিটারি পেমেন্ট থাকবে না, ঠিক আছে। আর আফটার ডিডাকশন এটা তোমার 50,000 টাকা বেশি হতে হবে। কি কি বুঝতে পারলো? স্পেসিফাইড এমপ্লয়ি টোটাল 3টে কন্ডিশন মানতে হবে। কোম্পানি ডিরেক্টর হতে হবে, 20% মালিকানা থাকতে হবে, আর বছরের স্যালারি 50,000 টাকা বেশি হতে হবে, তাকেই হবে স্পেসিফাইড এমপ্লয়ি। তাই বলছে কিছু কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, কিছু বেনিফিট বা কিছু অ্যামিনিটিস ট্যাক্সেবল হয় স্পেসিফাইড এমপ্লয়ির জন্য। এখানে একটা বলছে কার ফেসিলিটি। কার ফেসিলিটি বুঝিস? কার ফেসিলিটি তাকে আমি বলেইছি, দেখবি অনেকে কোম্পানিতে চাকরি করে, তো কোম্পানিতে চাকরি করে না, ওদেরকে না গাড়ি দেয়, অনেক এমপ্লয়িকে কোম্পানি থেকে গাড়ি দেয়, ঠিক আছে, গাড়ি দেওয়া হয়, ওই ফেসিলিটি দেওয়া হলো গাড়ির যদি কোনো ফেসিলিটি দেওয়া হয়, ঠিক আছে, সেটাও চলে আসবে মার্কিউটস এর মধ্যে, ঠিক আছে। ডোমেস্টিক সার্ভেন্ট ওয়াচম্যান। এবার ধর আমি তোকে যেটা কিছুক্ষণ আগে উদাহরণ দিচ্ছিলাম, তোর বাড়ি কলকাতায়, তুই বোম্বে সিটিতে একটা জব পেয়েছিস, ঠিক আছে, তো তোর থাকার জায়গা নেই, তুই মালিককে এই কথাটা বললি তোর থাকার জায়গা নেই, তো মালিক তোকে থাকার জায়গার ব্যবস্থা করে দিল, এর জন্য তোর থেকে কোনো পয়সা নিল না, তোকে থাকার জায়গার ব্যবস্থা করে দিল, তোকে থাকার জায়গার ব্যবস্থা করে দিল। এইবার তুই তো ওখানে একাই থাকিস, তাহলে তুই যদি সারাদিন কাজকর্ম করিস, তাহলে ঘরের কাজ করবি কি করে? কি বললাম বুঝিস? তুই যদি সারাদিন কাজকর্ম করিস, তাহলে ঘরের কাজ করবি কি করে? ঘরের কাজ করে এর জন্য তোকে কি করলো, কোম্পানি থেকে কি দিয়ে দিল? তোকে ডোমেস্টিক সার্ভেন্ট দিয়ে দিল। ডোমেস্টিক সার্ভেন্ট বুঝিস তো, ঘরের যে সার্ভেন্ট গুলো হয়, সে ডোমেস্টিক সার্ভেন্ট তোকে দিয়ে দিল। তুই তোর ঘরের কাজকর্ম করবি কি করে? সারাদিন যে কাজকর্মই করিস অফিসে, তাহলে তুই ঘরের কাজ করবি কি করে? এর জন্য তোকে একটা ডোমেস্টিক সার্ভেন্ট দিয়ে দিল। আর কি যে ওয়াচম্যান, বাড়িটা দেখাশোনা করার জন্য ওয়াচম্যানও দিয়ে দিল, ঠিক আছে তো। তাহলে কি দিল? তোর ডোমেস্টিক সার্ভেন্ট আর ওয়াচম্যান। স্যার দিতে তো পারে, তাহলে আমিও দিতে পারি। ব্যাপারটা হচ্ছে কি, এই যে এদের যে প্রতি মাসে যে এদের যে টাকাটা দিতে হবে, ডোমেস্টিক সার্ভেন্টের টাকা বা ওয়াচম্যান টাকা, এই টাকাটা দেবে কি? কোম্পানি দেবে। এই টাকাটা কে দেবে? কোম্পানি দেবে, ঠিক আছে তো। তা তাহলে ভাব, তুই কোম্পানি থেকে স্যালারি ছাড়া কি পেলি? ডোমেস্টিক সার্ভেন্টের প্রতি মাসে মাসে টাকা পাচ্ছিস, ওয়াচম্যানের টাকা পাচ্ছিস, তাহলে এটা কি হলো? তোর কাছে তোর কাছে কি হলো? এটা একটা এক ধরনের অ্যাডভান্টেজ হলো না? একটা সুযোগ সুবিধা হলো তো, এটা তো একদম সুযোগ সুবিধা হলো। তাহলে এটা তো স্যালারির মধ্যে চলে আসলো, মানে পার কিডস এর মধ্যে চলে আসলো। বললাম বুঝতে পারলি? এটা তো স্যালারি না, এটা স্যালারি ছাড়াও তুই কি পেলি? এক্সট্রা বেনিফিট পেলি, ঠিক আছে। তো এটা তোর পার কিডস এর মধ্যে চলে আসবে। তারপর কি, এবার তুই মালিককে বললি, এবার দেখ, তুই ভাব, তুই তো তোর বাড়িতে ছিল কলকাতায়, এখন তুই বোম্বেতে গেছিস, তা তোর যদি রান্না বান্না করতে হয়, তোর কি লাগবে? গ্যাস লাগবে, গ্যাস লাগবে তো। তা তুই এই কথাটা মালিককে বললি, মালিক তোকে গ্যাসের ব্যবস্থা করে দিল। গ্যাসের ব্যবস্থা করে দিল মানে প্রতি মাসে মাসে গ্যাসের বিল আসবে, সেই বিলটা তোকে কোম্পানি থেকে ভরে দিচ্ছে, ঠিক আছে, গ্যাসের টাকাটা। এবার ওখানে তো এই যে তোকে যে ঘরটা দিয়েছে, তাহলে ওখানে ইলেকট্রিসিটির পয়েন্ট থাকতে হবে। তুই এসি চালাবি, তুই ফ্যান চালাবি, তুই টিভি চালাবি, ফোনে চার্জ দিবি, বুঝতে পারছিস তো। তো তোর ইলেকট্রিক কানেকশন লাগবে, তো ইলেকট্রিক কানেকশন নিয়ে নিলে তাহলে তোর প্রতি মাসে মাসে ইলেকট্রিক বিল আসবে। কোম্পানি বলে চলো ইলেকট্রিক বিলটাও আমি ভরে দেবো, ইলেকট্রিক বিলটাও আমি ভরে দেবো। তাহলে এটাও তোর এক্সট্রা সুযোগ সুবিধার মধ্যে পড়ে যাচ্ছে। এবার আমাদের কলকাতা শহরে জলের বিল লাগে না, ঠিক আছে, বাইরে কিন্তু জলের বিল লাগে, ঠিক আছে, ওয়াটার বিল, ঠিক আছে, ওয়াটার বিল। তো ওয়াটার বিলের টাকাও কোম্পানি থেকে ভরে দিচ্ছে। তাহলে কি দিচ্ছে দেখেছিস তো? শুধু থাকার জায়গার ব্যবস্থা করলো না, আর কি দিচ্ছে? থাকার জায়গার পাশাপাশি তোকে গাড়ির ব্যবস্থা করে দিল, এক্সট্রা সুযোগ সুবিধা। আচ্ছা, গাড়ির ব্যবস্থার পাশাপাশি কি করে দিল? তোর বাড়ির ডোমেস্টিক সার্ভেন্টের ব্যবস্থা করে দিল, তোকে ওয়াচম্যানের ব্যবস্থা করে দিল, তোকে আর কি ব্যবস্থা করলো? গ্যাসের ব্যবস্থা করে দিল, ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিল, ওয়াটার বিলের ব্যবস্থা করে দিল। এবার এই ফেসিলিটি অনেকে পায়, এডুকেশনাল ফেসিলিটি। ধর বাড়িতে তোর কোনো এমপ্লয়ি, তার ছেলে মেয়ে আছে, তার পড়াশোনা করার জন্য ব্যবস্থা করে দিল, ঠিক আছে, পড়াশোনার ফেসিলিটি করে দিল, এডুকেশন ফেসিলিটি। পড়বো যখন ডিটেলসে পড়বো তখন বুঝতে পারি কিরকম এডুকেশন ফেসিলিটি দেয়। আচ্ছা, তারপর কি আছে? তারপর ট্রান্সপোর্ট ফেসিলিটি দিয়ে থাকে। ট্রান্সপোর্ট ফেসিলিটি, তাহলে কি ফেসিলিটি দেয় ভালো করে দেখে নে। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আছে, কনসেশনাল অ্যাকোমোডেশন আছে, আর তারপর কার ফেসিলিটি, ডোমেস্টিক সার্ভেন্ট, ওয়াচম্যান, গ্যাস, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, এডুকেশনাল ফেসিলিটি দেয়, ট্রান্সপোর্ট ফেসিলিটি দেয়, ঠিক আছে তো। আচ্ছা, আর কি দেয়? আর কি দেয়? দেখ,
এই যে আমি কয়েকটা ফেসিলিটি কথা বললাম, এই ৫টা ফেসিলিটি এর উপর গভর্নমেন্ট ট্যাক্স দেয়। এই ফেসিলিটি গুলো যে দেবে তার উপর কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স দেয়। কিন্তু এরপরে যে ফেসিলিটি গুলোর কথা বলব, এরপরেও কিছু ফেসিলিটি আছে। এরপরে কিছু ফেসিলিটি কি বলছে দেখ, বলছে এমপ্লয়ি ইজ অব্লিগেশন পেড বাই এমপ্লয়ার। ধর এমপ্লয়ির যদি কোনো অব্লিগেশন থাকে, অব্লিগেশন মানে দায়, এমপ্লয়ির যদি কোনো দায় থাকে, লায়াবিলিটি থাকে, সেই লায়াবিলিটি মালিক পেমেন্ট করে দেবে। এটাও এক ধরনের পারকিউজিটস। তারপর কি বলছে, এমপ্লয়িজ লাইফ ইন্স্যুরেন্স। তা এমপ্লয়ি মানে এমপ্লয়ি মানে বুঝতেই পারছিস, ওর লাইফ ইন্স্যুরেন্সের টাকাটাও কোম্পানি দিয়ে দিতে পারে। তাই বলছে এমপ্লয়িজ লাইফ ইন্স্যুরেন্স। আচ্ছা, তারপর বলছে এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান, ইসপ। এই এই পয়েন্ট আছে। বলছে কন্ট্রিবিউশন টু অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড ইন এক্সেস অফ 1 লাখ। এছাড়া আর কি কি বেনিফিট আছে, এছাড়া কি কি বেনিফিট দেয় দেখ, কোম্পানি থেকে না অনেক সময় তার এমপ্লয়ি নিজের বাড়ি করবে, ওর জন্য কি করে কোম্পানি অনেক সময় লোন নেয়। ব্যাংকের থেকেও লোন নিতে পারে, আবার কোম্পানি থেকেও লোন নিতে পারে। ব্যাংকের থেকে যদি লোন নেয়, ব্যাংক ধর ওকে 12% সুদ দেবে। কোম্পানি থেকে লোন নিলে কোম্পানি ধর ওকে 7% সুদ দেবে। তো কোথা থেকে লোন নেবে? কোম্পানি থেকে লোন নিলে ওর সুবিধা হলো, নাকি ব্যাংকের থেকে লোন নিলে সুবিধা হবে? কোম্পানি থেকে লোন নিলে সুবিধা হবে। তা কোম্পানি থেকে লোন নেওয়াতে ওর কত পার্সেন্ট সুদ কম দিতে হলো? 5%। এটা হচ্ছে ওর কাছে বেনিফিট। বুঝতে পারলি? এটাই হচ্ছে পারকিউজিস। তো পারকিউজিস কত হলো? 5%। তো এখানে বলছে এটা হচ্ছে ইন্টারেস্ট ফ্রি লোন। তারপর ট্রাভেলিং, ট্যুরিং অ্যান্ড অ্যাকোমোডেশন ফর হলিডেজ। হলিডেজে যদি ট্রাভেল করো, ট্যুর করো, ঠিক আছে? এই খরচাগুলো এগুলো সব পারকিউজিস এর মধ্যে চলে আসবে। ফ্রি ফুড অ্যান্ড নন অ্যালকোহলিক বেভারেজ, ঠিক আছে? দেখবি অফিস আওয়ারে যারা অফিসে চাকরি করতে যায়, ওদেরকে বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা করে দেয়। অনেক জায়গায় খাবারের ব্যবস্থা করে, ঠিক আছে তো? তো সেইগুলোও চলে আসবে এর মধ্যে। ফ্রি ফুড অ্যান্ড নন অ্যালকোহলিক বেভারেজ, ঠিক আছে? অ্যালকোহল থাকবে না, নন অ্যালকোহলিক বেভারেজ। তো গিফট ভাউচার বা টোকেন, ক্রেডিট কার্ড ফেসিলিটি, ঠিক আছে? কোম্পানি থেকে ক্রেডিট কার্ড ফেসিলিটি দেয়, ক্লাব মেম্বারশিপ দিয়ে দেয়, ইউজ অফ মুভেবল অ্যাসেটস, সেল অফ ট্রান্সফার আর মুভেবল অ্যাসেটস আর এনি আদার বেনিফিট। তো এত কিছু বেনিফিট হয়। তো এইগুলো সব একটা নাম, এবং সব এক একটা নামের উপর টপিক একটা একটা করে পড়তে হবে। তো আমরা এখন এত ডিটেলস জেনে লাভ নেই। সবার প্রথম আজকে যে টপিকটা পড়বো, এক একটা করে টপিক পড়তে হবে। আজকে যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে এটা। মানে তুই কি বুঝতে পারলি? পার্কের মানে কি বলতে চাইলাম? যে কোম্পানি থেকে তোকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেয়। ১ম এ থাকার ব্যবস্থা করে দিল। থাকার ব্যবস্থার পাশাপাশি আস্তে, আস্তে কি করে দিল বল? তোকে গাড়ির ফেসিলিটি করে দিল। এবার বাড়িতে ধর তুই ধর তোকে যে ঘর দেখে দিল, তোকে ধর একটা সার্ভেন্ট না দেখে দিলে তুই কাজ করবি কি করে? সার্ভেন্ট দেখে দিল মানে কি? সার্ভেন্টের টাকা প্রতি মাসে দিয়ে দেবে। তারপর তোর ওয়াচম্যান দিয়ে দিচ্ছে। তারপর ধর অনেক সময় কুকার দিতে পারে। ধর তুই রান্না করতে পারিস না, তাহলে রান্নার লোকের টাকা দিয়ে দিল। ঠিক আছে? আচ্ছা, এর পাশাপাশি আস্তে, আস্তে ফেসিলিটি কি দেখতে পেলি স্যার? গ্যাসের ফেসিলিটি, ইলেকট্রিসিটি বিল ফেসিলিটি, ওয়াটার বিল ফেসিলিটি। আচ্ছা, তারপর কি হচ্ছে, বাড়িতে ছেলে-মেয়ে থাকলে তাদের পড়াশোনার আ শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, এডুকেশন ব্যবস্থা করে দেওয়া। এডুকেশন ফেসিলিটি দেবে। ঠিক আছে? এরকম। তারপর দেখবি এ অ ব এই যে এখানে যেমন হচ্ছে, তুই যদি লোনের দরকার হয়, তুই কোম্পানি থেকে লোন নিস, তাহলে তোকে অনেকটা সুবিধাজনক রেটে দিয়ে দেবে। মানে কনসেশনাল রেটে দিয়ে দেবে। মার্কেটে যা রেট আছে তার চেয়ে কম রেটে দিয়ে দেবে। ঠিক আছে তো? তারপরে এখানে ফ্রি ফুড, নন অ্যালকোহলিক বেভারেজ এগুলো আছে। গিফট ভাউচার দিতে পারে তোকে কোম্পানি থেকে। ক্রেডিট কার্ড ফেসিলিটি দিতে পারে। ক্লাব মেম্বারশিপ দিতে পারে। এই সমস্ত ফেসিলিটি গুলো দেয়া হয়। ঠিক আছে তো? জাস্ট এইগুলো মোটামুটি দেখলি। পারকিউজিট সম্পর্কে একটু নলেজটা দিলাম। জিনিসটা কি? পারকিউজিটস তাহলে কি বুঝতে পারলি? পারকিউজিটস হচ্ছে এক ধরনের বেনিফিট, এক্সট্রা বেনিফিট। ঠিক আছে? এক্সট্রা বেনিফিট। এটা কে দেয়? মালিক দেয়। কাকে দেয়? কর্মচারীকে দেয়। ওয়েজেস আর স্যালারি ছাড়া কোম্পানি থেকে যদি কোন রকম কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া যায়, তাকে বলা হয় পারকিউজিটস। আর আজকে যেই পারকিউজিটস পড়বো তার মধ্যে মেইন যে একটাই টপিক পড়বো, খুব বড় টপিক এটা। এটা আজকের টপিকটা শেষ হবে না, পরের দিন চলবে এটা। সেটা হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। খাতা খুলে লিখতে পারিস রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনটা। এই যে বানানটা দেখে লেখ। এই যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন।
ये सबसेक्शन 1 টা লিখতে হবে? হুম। দেখিস এই ৪ টা কি টুকতে হবে না, শুনবি এখানে। পিডিএফটা দিয়েই দিয়েছি। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মানে জিনিসটা কি বুঝতে পারো? মানে বাংলাটা মাথার মধ্যে রাখতে হবে, হ্যাঁ? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন জিনিসটা কি? রেন্ট মানে কি বললাম? ভাড়া। হুম। ফ্রি মানে কি? ছাড়া। ছাড়। মানে দিতে হবে না, ভাড়া দিতে হবে না। রেন্ট ফ্রি মানে কোনো ভাড়া দিতে হবে না। অ্যাকোমোডেশন। অর্থাৎ ধরো আমরা যে বাড়িতে বসবাস করি, ভাড়া বাড়িতে থাকি, আমাদের ভাড়া দিতে হয় কি দিতে হয় না? ভাড়া বাড়িতে ভাড়া দিতে হয়। তো এমন বাড়িতে তুই থাকবি যেখানে ভাড়া দিতে হবে। ঠিক আছে? এরকম বাড়ি। এটাকে বলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এটা কে দেবে? তুই একটা সিম্পল জিনিস বুঝবি, আগের দিন বুঝিয়েছিলাম সেম কনসেপ্টই। যেটা তোকে বারবার বলছি, তোর বাড়ি কলকাতা শহরে। তোর বাড়ি তুই কলকাতায় থাকিস। কিন্তু তোর জব লেগেছে পুনেতে। তোর জব লেগেছে কোথায়? পুনেতে। তাহলে পুনেতে গিয়ে যদি কাজ করিস, তো পুনেতে তো থাকার জায়গা নেই। তাহলে তুই এই কথাটা তোর যে কোম্পানির মালিককে বলবি, আমি যে এখানে জব করব, আমার তো এখানে থাকার জায়গা নেই। আমি তাহলে থাকবো কি করে? তখন মালিক বলল, তোমাকে চিন্তা করতে হবে না। তোমাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। কি বললাম? থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। তুমি কাজ করো এখানে, তোমাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। কোম্পানি দেখবি যারা কাজ করে, তুই স্টাফ কোয়ার্টার বুঝিস? যারা স্টাফ কোয়ার্টার বুঝিস? যারা বাইরে থেকে কাজ করতে হয় তাদের জন্য কোম্পানি একটা কোয়ার্টার থাকে। যেই কোয়ার্টারে শুধু স্টাফরা থাকবে, তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। তো বলছে, কোম্পানি বলে তুমি কলকাতায় জব করতে এসছো পুনেতে, তোমাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, তোকে চিন্তা করতে হবে না। ঠিক আছে তো? আর যদি থাকার জায়গা না থাকে, ভালো করে বুঝবি, দেখ থাকার ব্যবস্থা করে দেবে কে? নিশ্চয়ই মালিক করে দেবে থাকার। মালিক নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেবে। মালিক নিজের বাড়ি থাকার ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, যদি মালিকের নিজের বাড়িতে জায়গা না থাকে, তখন মালিক ঘর ভাড়া করে দেবে। স্যার ঘর ভাড়া করে দেবে, ঘর ভাড়াটা দেবে কে? আমি দেবো না মালিক দেবে? মালিক দেবে। মালিক দেবে মানে পুরোপুরি টাকা মালিক দেবে। যা হবে পুরো মালিক দেবে। তাহলে গল্পটা বুঝতে পারলি? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন কি বুঝতে চাইছি? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন জিনিসটা কি? তাহলে দেখবি এখানে বলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এখানে কি বলছে? এখানে লিখেছে গভর্নমেন্ট এমপ্লয়ি, এখানে লিখে আদার এমপ্লয়ি। হোটেল না পড়লেও চলবে, হোটেল দরকার নেই আমাদের। কারণ কোনো সিলেবাসেই দরকার নেই, হোটেল না জানলেও চলবে। ঠিক আছে? আচ্ছা, গভর্নমেন্ট এমপ্লয়ি আর হচ্ছে আদার এমপ্লয়ি। দেখ, এই সুবিধাটা যারা সরকারি চাকরি করে তারাও পেতে পারে। আবার যারা বেসরকারি চাকরি করে তারাও পেতে পারে। কি বললাম? যারা সরকারি চাকরি করে তারাও পেতে পারে, আবার যারা বেসরকারি চাকরি করে তারাও পেতে পারে। তাই আমি গভর্নমেন্ট এমপ্লয়ি লিখেছি, আদার এমপ্লয়ি মানে নন গভর্নমেন্ট এমপ্লয়ি লিখেছি। গভর্নমেন্ট এমপ্লয়ি, তা গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে কেউ যদি সরকারি চাকরি করে, সেখানে মালিক কে হয়? গভর্নমেন্ট। গভর্নমেন্ট মালিক হবে। ঠিক আছে? এই দেখ, গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে প্রোভাইডেড বাই গভর্নমেন্ট। ঠিক আছে? এই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, তুমি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, তাহলে তোমাকে এই অ্যাকোমোডেশন প্রোভাইড করবে কে? গভর্নমেন্ট। কোন গভর্নমেন্ট? রাজ্য সরকারও হতে পারে, আবার কেন্দ্রীয় সরকারও হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, আবার স্টেট গভর্নমেন্টও হতে পারে। এখানে কি বলেছে? যদি নন গভর্নমেন্ট হয়, আচ্ছা, তুই ধর চাকরি করছিস টাটা কোম্পানিতে, তুই ধর চাকরি পেয়েছিস টাটা কোম্পানি, সেখানে তোর মালিক কে? টাটা কোম্পানি। তাহলে সেক্ষেত্রে বাড়িটা প্রোভাইড করবে কে? অ্যাকোমোডেশন প্রোভাইড করবে কে? টাটা কোম্পানি। তো এইগুলো বুঝতে হবে কিন্তু। আদার এমপ্লয়ি ব্র্যাকেটে নন গভর্নমেন্ট। এখানে কি লিখেছি? লোকাল অথরিটি ইজ নট কভার্ড। লোকাল অথরিটি কাকে বলে? মিউনিসিপ্যালিটি। আমাদের যে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি বা দমদম মিউনিসিপ্যালিটি, এটা তো মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে। এরা এর মধ্যে কভার হয় না। ঠিক আছে? তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি কে, গভর্নমেন্ট যারা সরকারি চাকরি করে, তাদেরকে বাড়ি প্রোভাইড করবে কে? তাদের মালিক মানে গভর্নমেন্ট, সরকার। গভর্নমেন্ট এমপ্লয়িকে বাড়ি কে প্রোভাইড করে? গভর্নমেন্ট। সে সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, স্টেট গভর্নমেন্ট হতে পারে, কিন্তু লোকাল গভর্নমেন্ট কিন্তু এটা প্রোভাইড করে না। ঠিক আছে তো? আচ্ছা, এখানে একটা কথা বলেছে, দেখ, এরো আনফার্নিশড বলেছে, এরো ফার্নিশড বলেছে। ঠিক আছে তো? তাহলে কি বললাম? এরো আনফার্নিশড ফার্নিশ। এই আনফার্নিশড কাকে বলে, ফার্নিশ কাকে বলে, তোকে বলবো। তার আগে ধর, এটা টুকতে হবে না বলছি। তোকে কি শেখাচ্ছি? আর এফ এ। তোকে এখন শেখাচ্ছি আর এফ এ।
RFA মানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এই সুবিধা কারা পেতে পারে? এটা তুই গভর্নমেন্ট এমপ্লয়িকেও দিতে পারিস, এটা তুই গভর্নমেন্ট এমপ্লয়িকেও পেতে পারি এই সুবিধাটা, আবার তোর নন গভর্নমেন্ট এমপ্লয়িও পেতে পারে। ঠিক আছে, এটা কারা কারা পেতে পারে? গভর্নমেন্ট এমপ্লয়ি পেতে পারে, আবার নন গভর্নমেন্ট এমপ্লয়িও পেতে পারে। ঠিক আছে, এখানে এটাই লিখেছে, গভর্নমেন্ট এমপ্লয়ি পেতে পারে, নন গভর্নমেন্ট এমপ্লয়ি পেতে পারে। এবার গভর্নমেন্ট এমপ্লয়ি ব্যাপারটা কি বলেছে ওখানে লেখা, কি লেখা পরে বলছি। দেখ গভর্নমেন্ট এমপ্লয়ির কথাটা বলছি, দুটো হয়, একটা আনফার্নিশড, একটা ফার্নিশড। তাহলে যেটা বারবার বলছি তোকে, যে থাকার ব্যবস্থা করে দিল, এটা থাকার ব্যবস্থা সে সরকারি কর্মচারীকেও দিতে পারে, আবার বেসরকারি কর্মচারীকেও দিতে পারে। আমি এখন পড়ছি সরকারি কর্মচারীকে থাকার ব্যবস্থা করে দিলে কি নিয়ম, সরকারি কর্মচারীকে থাকার ব্যবস্থা করে দিলে কি। আনফার্নিশড মানে কি আর ফার্নিশড মানে কি? আনফার্নিশড মানে কি বলতো, ধর এই ঘরটা দেখতে একটা খুব ফাঁকা ঘর, তুই ধর এমন একটা বাড়ি, কারোর বাড়ি ধর ভাড়া নিয়েছিস, তো কারোর বাড়ি যদি ভাড়া নিস, সেটা কি ঘরটা কি সাজানো গোছানো থাকে নাকি ফাঁকা ঘর থাকে, একটু ভাব দেখি। যখন আমরা কারোর বাড়ি ভাড়া নিই তখন কি পুরো সাদা মানে পুরো ফাঁকা ঘর থাকে, নাকি ঘরটার মধ্যে পুরো টিভি আছে, একদিকে ফ্রিজ আছে, তারপর খাট আছে, বুঝতে পারলি তো, আলমারি আছে, সব থাকে, এরকম থাকে, এরকম পুরো ফাঁকা ঘর থাকে, ওরকম ঘরও পাওয়া যায়, ওরকম ঘরও পাওয়া যায়। দেখ আনফার্নিশড মানে কি, যে শুধু ঘরটাই তোকে দিল, শুধু ঘর দিল, ওটাকে বলে আনফার্নিশড। আর ফার্নিশড কাকে বলে? দেখবি অনেকে, দেখবি মানে দেখবি এক জায়গা থেকে অনেকে জায়গায় অনেকে জব করতে যায়, এক জায়গা থেকে অনেকে জব করতে, ওরা কিন্তু জিনিসপত্র ট্রাভেল করে নিয়ে যায় না, ঠিক আছে তো। ওরা এমন ঘর খোঁজে, কেমন ঘর বলতো, ফার্নিশড ঘর খোঁজে। ফার্নিশড ঘর মানে যেই ঘরে এসি লাগানো আছে, ফ্রিজ আছে, ডাইনিং টেবিল আছে, ওয়াশিং মেশিন আছে, ঠিক আছে, ফ্রিজ আছে, সমস্ত কিছু থাকবে। তারপর যে তোর ফার্নিচার, বিভিন্ন রকমের ফার্নিচার থাকবে, তারপর গিজার থাকবে, মিক্সি মেশিন থাকবে, তারপর আ আরো অনেক কিছু থাকবে, চিমনি আছে, সমস্ত কিছু ফেসিলিটি থাকবে। ওটাকে বলে কি বলতো, ওটাকে ফার্নিশড ঘর বলে, সাজানো গোছানো ঘর। তো ওখানে ওই ঘর ভাড়াগুলো একটু বেশি হয়। ওই ঘর ভাড়াগুলো একটু বেশি হয়। ঠিক আছে? ১৫-২০,০০০ করে এরকম ভাড়া হয়। ঠিক আছে? নরমাল ঘর ভাড়ার চেয়ে ওই ঘর ভাড়াগুলো একটু বেশি হয়। ঠিক আছে তো? তো নেবেই তো। কেন ঘর ভাড়া নেবে? এই যে তোকে যে পুরো এই যে এই সমস্ত ফেসিলিটি দিয়ে সাজিয়ে দিয়েছে, তাহলে ঘর ভাড়া তো বেশিই হবে। ঠিক আছে তো? একটা হয় আনফার্নিশড আর ফার্নিশড। তাহলে আনফার্নিশড মানে কি? যেখানে কোন রকমের কোন ফার্নিচার থাকবে না ঘরের মধ্যে। আর ফার্নিশড মানে কি? যেখানে ঘরের সঙ্গে, সঙ্গে কি থাকবে? ফার্নিচার থাকবে। তাহলে বুঝতে পারলি? ফার্নিশড, আনফার্নিশড আর ফার্নিশড। তাহলে ফার্নিশড বের করার নিয়মটা কি জানিস তো? ফার্নিশড বের করার নিয়ম হচ্ছে, আনফার্নিশড তুমি বের করো। ১ম এ তুমি আনফার্নিশড টা বের করো। তার সাথে কস্ট অফ ফার্নিচার যোগ করে দাও, হয়ে গেল ফার্নিশড। কি বললাম বুঝতে পারলি তো? তাহলে কি বললাম বল, কি বললাম? গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে রুল কি, দুটোই হতে পারে, আনফার্নিশড, ফার্নিশড। তোর, তুই যেখানে চাকরি করিস, তোর সরকার তোকে বললো যে না, আমি তোমাকে ফার্নিচার প্রোভাইড করবো না, তোমাকে ফার্নিচার প্রোভাইড করবো, শুধু ঘর প্রোভাইড করবো, তাহলে আনফার্নিশড। আর যে বলে না, তোমাকে ঘরের সঙ্গে সঙ্গে ফার্নিচারও প্রোভাইড করবো, তখন ফার্নিশড। তাহলে ফার্নিশড বের করার নিয়মটা কি? আনফার্নিশড এর সঙ্গে ফার্নিচার যোগ করে দাও, কস্ট অফ ফার্নিচার যোগ করে দাও, হয়ে যাবে ফার্নিশড। দেখ এখানে কি লিখেছে, এখানে লিখেছে, এদিক তাকা, এই দেখ অ্যাকোমোডেশন, এই দেখ লিখেছে অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই গভর্নমেন্ট, সেটা স্টেটও হতে পারে, সেন্ট্রালও হতে পারে। আনফার্নিশড আর ফার্নিশড, আনফার্নিশড কি বলেছে, আনফার্নিশড পরে পড়ছি, ফার্নিশডটা কি বলেছে, এই যে বলেছিলাম না, বললাম না, আনফার্নিশড এর সঙ্গে তুই যদি কস্ট অফ ফার্নিচার যোগ করে দিস, বলেছিলাম আনফার্নিশড এর সঙ্গে কস্ট অফ ফার্নিচার যোগ করে দিলে হয়ে যাবে ফার্নিশড। এবার প্রশ্ন, স্যার আনফার্নিশড কি করে বের করবো, আনফার্নিশড কি করে বের করতে হবে? আনফার্নিশড এর ক্ষেত্রে কি হয় জানিস তো, তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হও, তাহলে তোমার এখানে একটাই অ্যান্সার হয়, আনফার্নিশড অ্যান্সার হয় লাইসেন্স ফি, আর কিছু না, লাইসেন্স ফি, কোশ্চেনে বলে দেবে লাইসেন্স ফি। তুই যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হোস, তোর লাইসেন্স ফি কে ডিটারমাইন করে দেবে? সেন্ট্রাল গভর্নমেন্ট। তুই স্টেট গভর্নমেন্ট হয়, তোর লাইসেন্স ফি কে ডিটারমাইন করে দেবে? স্টেট গভর্নমেন্ট। এখানে কি বলেছে পড়, এই যে লিখেছে লাইসেন্স ফি ফিক্সড বাই গভর্নমেন্ট। তা লাইসেন্স ফি কে ঠিক করে দেবে? গভর্নমেন্ট ঠিক করে দেবে। কোন গভর্নমেন্ট? সেন্ট্রালে কাজ করে সেন্ট্রাল ঠিক করবে, স্টেটে কাজ করে স্টেট ঠিক করবে। লাইসেন্স ফি এখানে হয় একটাই হয়, লাইসেন্স ফি ফিক্সড বাই গভর্নমেন্ট। ঠিক আছে? তাহলে বুঝতে পারলি আনফার্নিশড কি করে বের হলো? আনফার্নিশডটা কি করে বের করলাম? লাইসেন্স ফি।
আনফার্নিশ কি করে বেরোবে? ওই লাইসেন্স ফি যেটা বেরোলো আনফার্নিশ তাতে কস্ট অফ ফার্নিচার যোগ করে দেবো, হয়ে যাবে হচ্ছে তো ফার্নিশড। এবার এখানে একটা লিখেছি কস্ট অফ ফার্নিচার, লেখা আছে না কস্ট অফ ফার্নিচার? কস্ট অফ ফার্নিচার ব্যাপারটা কি? যদি ফার্নিচার যদি মালিকের নিজের হয়, ফার্নিচার গুলো যদি মালিকের নিজের হয়, তাহলে সেই ফার্নিচারের উপর 10% আসবে, পুরো না, শুধু 10%। ধর তোকে ধর একটা টিভি প্রোভাইড করলো, টিভি, তার টিভিটার দাম ধর 50,000। টিভিটা কার? টিভিটা কি মালিকের নিজের টিভি নাকি মালিক টিভি ভাড়া করে দিয়েছে? বুঝতে হবে মালিকের নিজের টিভি না মালিক ভাড়া করে দিয়েছে। নিজের টিভি, নিজের টিভি হলে 50,000 আসবে না, 50,000 10% 5,000 আসবে। ঠিক আছে? আর সেই যে মালিকের টিভিটা ভাড়া করে দেয়, তাহলে প্রতি মাসে কত করে ভাড়া করছে? স্যার 500 তো 500 × 12 6,000 আসবে। জিনিসটা আমি তফাৎটা বুঝতে পারলি তো? কি বললাম? নিজের টিভি হলে 10%, ভাড়া করা হলে ভাড়া করা। এটা হচ্ছে গভর্নমেন্ট। পরীক্ষায় গভর্নমেন্ট আসেই না, আসে না, আসবে না মানে আসবেই না, গভর্নমেন্ট আসবে না, আসবে হচ্ছে নন গভর্নমেন্ট। এই যে এটা আসবে নন গভর্নমেন্ট। পরীক্ষায় নন গভর্নমেন্ট আসবে, নন গভর্নমেন্ট। ঠিক আছে? নন গভর্নমেন্ট আসবে, মাথায় রাখবি। তো নন গভর্নমেন্ট তোর পরীক্ষায় আসবে, নন গভর্নমেন্টই তোর পরীক্ষায় আসবে। অর্থাৎ তুই এমন একটা কোম্পানিতে চাকরি করছিস, সরকারি চাকরি করিস না, তুই বেসরকারি চাকরি করিস। ঠিক আছে? টাটা, রিলায়েন্স এরকম কোম্পানি চাকরি করিস, সেক্ষেত্রে রুলটা কি হবে? পরীক্ষা এরকমই আসে। ওই একই কথা, একটা ফার্নিশড হবে, সরি আনফার্নিশড হবে প্রথমে। তারপর ফার্নিশড হবে, একটা আনফার্নিশড একটা ফার্নিশড। তো আনফার্নিশড কি করে করব এটাই বের করে দেখাচ্ছি। আনফার্নিশড নিচে, এখানে আনফার্নিশড একটু ঝামেলা আছে, এগুলো টুকতে হবে না, সব টোকা আছে এখানে। আনফার্নিশড, এই দেখ, তোকে থাকার ব্যবস্থা কে করে দিয়েছে এটা দেখতে হবে। থাকার ব্যবস্থা কে করে দিয়েছে? মালিক করে দিয়েছে থাকার ব্যবস্থা। তাহলে এখানে কি হবে দেখ, এখানে লিখছি ব্যাপারটা অ্যাকোমোডেশন, এখানে লিখলাম অ্যাকোমোডেশন ইজ owned by the employer. Accommodation is owned by the employer. কি লিখলাম? অ্যাকোমোডেশন ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার। এই লাইনটার মানে কি? অ্যাকোমোডেশন ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার। ওই বললাম তুই কলকাতা শহরে থাকিস, তুই জব লেগেছে পুনে সিটিতে, তাহলে তো তোকে তো একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে। তো থাকার ব্যবস্থা কে করে দিচ্ছে? মালিক করে দিচ্ছে। এবার মালিক যে থাকার ব্যবস্থা করে দিচ্ছে, মালিক কি নিজের বাড়িতে, মালিকের কি নিজের বাড়িতে জায়গা আছে থাকার মতন? নাকি মালিকের নিজের বাড়িতে জায়গা নেই, মালিক ভাড়া করে দিচ্ছে? এই লাইনটার মানে কি? অ্যাকোমোডেশন ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার মানে তুই যদি মালিকের বাড়িতে থাকিস, তুই যদি মালিকের বাড়িতে থাকিস তার জন্য নিয়ম কি? তুই যদি মালিকের বাড়িতে থাকিস সেক্ষেত্রে নিয়মটা কি আছে? বুঝতে পারলি? এর পরের নিয়মটা বলবো, মালিকের বাড়িতে জায়গা নেই, তখন তোকে মালিক একটা ঘর ভাড়া করে দিয়েছে, সেখানে থাকছিস। ২ রকম নিয়ম হয়। কি বললাম? মালিকের নিজের বাড়িতে যদি জায়গা থাকে তাহলে সেখানে থাকবি। আর মালিকের নিজের বাড়িতে যদি জায়গা না থাকে তখন তোকে ভাড়া বাড়িতে থাকতে হবে। এই ওন্ড বাই দ্য এমপ্লয়ার মানে কি? বাড়িটার মালিক মালিক। ঠিক আছে? বাড়িটা যে আছে না, বাড়িটা কার বাড়ি? মালিকের বাড়ি। এক্ষেত্রে রুল কি হয়? এক্ষেত্রে দেখতে হবে পপুলেশন, এক্ষেত্রে দেখতে হবে পপুলেশন। এক্ষেত্রে দেখতে হবে ৩ টে কন্ডিশন আছে। ১, ২, ৩। পপুলেশন, পপুলেশন মানে জনসংখ্যা। ঠিক আছে? তুই যে বাড়িতে বসবাস করছিস সেই মানে তার নিশ্চয়ই একটা সিটি আছে তো। কলকাতা, পুনে, মুম্বাই, দিল্লি, চেন্নাই, বিহার, বুঝতে পারলি তো? মহারাষ্ট্র, কোথায় কোন শহরে তুই আছিস সেই শহরের জনসংখ্যা কত? লিখছি পপুলেশন আপ টু 15 lakhs, পপুলেশন আপ টু 15 lakhs। বুঝতে পারলি তো? তুই কলকাতা শহরে থাকছিলি, তুই একটা জায়গায় চাকরি লেগেছে, ঠিক আছে? সে একটা জায়গায় চাকরি লেগেছে, সাপোজ পুনেতেই চাকরি লেগেছে। তাহলে পুনেতে চাকরি লেগেছে, তাহলে পুনে তোকে থেকে কাজ করতে হবে। তো মালিককে তুই এই কথাটা বললি, মালিক বলল ঠিক আছে আমার বাড়িতে জায়গা আছে, তুই আমার বাড়িতে থাক। তাহলে জানতে হবে তুই আছিস কোথায়? পুনেতে আছিস। তাহলে পুনের জনসংখ্যা কত? পুনের জনসংখ্যা কত? ঠিক আছে? বলছে তুমি এমন শহরে আছো যেই শহরে জনসংখ্যা যদি ১৫ লাখ হয়, তাহলে কি? এবার বলছে পপুলেশন
যদি এরকম হয়, কত হয় পপুলেশন, যদি পপুলেশন যদি 15 লাখ থেকে 40 লাখের মধ্যে হয়, ছটা লিখে দিলাম, 15 লাখ থেকে 40 লাখের মধ্যে হয়, তাহলে কি হবে? আর পপুলেশন যদি 40 লাখের বেশি হয় তাহলে কি হবে? ঠিক আছে, কি লিখলাম দেখতে পারলি তো? এই কন্ডিশন, তিনটে কন্ডিশন সাজিয়ে দিয়েছে। অর্থাৎ তুই যেখানে বসবাস করছিস সেই শহরের জনসংখ্যা কত, সেই শহরের জনসংখ্যা কি 15 লাখের মধ্যে, সেই শহরের জনসংখ্যা কি 15 লাখ থেকে 40 লাখের মধ্যে, নাকি সেই শহরের জনসংখ্যা 40 লাখের বেশি, এটা তোকে মাথায় রাখতে হবে। ঠিক আছে তো? স্যার মুখস্থ করে শহরের জনসংখ্যা কিচ্ছু মুখস্থ করতে হবে না। কিচ্ছু মুখস্থ করতে হবে না। যদি মেট্রো শহর দেয় পরীক্ষায়, যদি মেট্রো শহরের নাম উল্লেখ, মেট্রো শহর মানে কি, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, এই চারটে শহরের মধ্যে কোনো শহর দেয়, তো মেট্রো শহর, তুই বল কলকাতা জনসংখ্যা 40 লাখ নাকি কোটিতে আছে? কলকাতা জনসংখ্যা কত? কোটিতে। মেট্রো শহরের জনসংখ্যা সবসময় কোটি হয়, মেট্রো শহরের জনসংখ্যা সবসময় কোটি হয়। যদি যদি এরকম কোনো অঙ্ক বলে দেয়, তোকে বলে দেবে মেট্রো শহর বলে দেবে পরীক্ষায়, তোকে পরীক্ষায় মেট্রো শহরই বলে দেবে, মানে কলকাতায় বলে, তাও বলে দিলাম কলকাতায় তোর বলে পরীক্ষার কোশ্চেন, ঠিক কলকাতায় বলবে, কলকাতা জনসংখ্যা সবসময় কোটির বেশি। ঠিক আছে, তোকে যেই শহরই দিক, তোকে যদি মেট্রো শহর দেয় না, মেট্রো শহরের জনসংখ্যা সবসময় 40 লাখের বেশি। স্যার এমন একটা শহর দিল, আমি বুঝতে পারছি না ওটা মেট্রো, মেট্রো শহর না, তাহলে কি হবে? সেক্ষেত্রে তুই তোর মনে মনে একটা অ্যাজাম্পশন করে নিবি, তুই ধরে নিবি না না, বা তুই লিখে দিবি, মনে করছি এই শহরের জনসংখ্যা 15 লাখ থেকে 40 লাখের মধ্যে। এটা তোর অ্যাজাম্পশন বেস এক্ষেত্রে। ঠিক আছে, এরকম কোশ্চেন করে না, কারণ সবার পক্ষে জানা সম্ভব নয়। তাহলে এমন একটা সিটি বললো, তুই জানিসই না ওই শহরের জনসংখ্যা কত, তুই কি করে বলবি? সেক্ষেত্রে তো অ্যাজাম্পশন লাগাতে হবে না, সেক্ষেত্রে তোকে নোট দিতে হবে। তবে মেট্রো শহর 40 লাখের বেশি হয়। আর পরীক্ষায় যত অঙ্ক দেখেছি মেট্রো শহরে লিখে দেয়, অন্য কোনো শহর লিখে না, মেট্রো শহর লিখে দেয়। তাহলে বুঝতে পারলি? তাহলে বুঝতে পারলি? এখন যদি বলা হয় এই তিনটে তিনটে কন্ডিশন, যদি 15 লাখ হয় জনসংখ্যা তাহলে কি, 15 লাখ থেকে 40 লাখ হলে কি, আর 40 লাখের বেশি হলে কি? তাহলে তো আর বললো, বললো কলকাতা শহরে তুমি বাড়ি ভাড়া নিয়ে মানে কলকাতা শহরে তুমি থাকো, কলকাতা শহরে থাকছো, তাহলে কলকাতা শহরে জনসংখ্যা কত? 40 লাখের বেশি, 40 লাখের বেশি। ঠিক আছে, এখানে নিয়মগুলো কি কি বলেছে? এখানে বলছে 5%, এখানে বলছে 7.5%, এটা এখানে বলছে 10%, এখানে বলছে 10% অফ স্যালারি। তাহলে কি বললাম বুঝতে পারলি? ভালো করে বুঝবি কিন্তু ব্যাপারটা, এটা মনে রাখতে হবে কিন্তু এটা। তাহলে মেন সমস্যা দেখ, গভর্নমেন্টের কোনো সমস্যা নেই, সমস্যা নন গভর্নমেন্টের, পরীক্ষা নন গভর্নমেন্টই আসে। জাস্ট এই নন গভর্নমেন্ট হলে তোকে আমি এইভাবে বলছি, আরো একবার বলছি, তো সুন্দর করে কিভাবে মনে রাখতে হবে। তোকে থাকার ব্যবস্থা মালিক করে দিচ্ছে, তা মালিক কি নিজের বাড়িতে ব্যবস্থা করেছে নাকি ভাড়া বাড়িতে? নিজের বাড়িতে হলেই ঝামেলা। যদি নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয় তখন জানতে হবে সেই, যেই বাড়িতে ব্যবস্থা করে সেটা তো নিশ্চয়ই কোনো না কোনো একটা শহরে বসবাস করছে, বাড়িটা একটা শহরে, সেই শহরের জনসংখ্যা কত? সেই শহরের জনসংখ্যা, সেই শহরের জনসংখ্যা কি 15 লাখ? সেই শহরের জনসংখ্যা কি 15 লাখ থেকে 40 লাখ, নাকি সেই শহরের জনসংখ্যা 40 লাখের বেশি? ঠিক আছে তো? তো সেই শহরের জনসংখ্যা কত? তো দেখ, যদি সেই শহরের জনসংখ্যা 15 লাখ হয় তাহলে 5%, যদি শহরের জনসংখ্যা 15 লাখ থেকে 40 লাখ হয় তখন 7.5%, যদি সেই শহরের জনসংখ্যা 40 লাখের বেশি হয় তখন 10% অফ স্যালারি। আচ্ছা স্যার বুঝতে পারলাম, এটা যে মালিকের নিজের বাড়িতে, যে মালিকের নিজের বাড়ি না থাকে, যে ভাড়া, নিজের বাড়িতে জায়গাই নেই থাকার, নিজের বাড়িতে থাকার জায়গা নেই, তখন কি করবে? তখন তো নিশ্চয়ই ভাড়া করে দিতে হবে বাড়ি। তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা লিখবো অ্যাকোমোডেশন is taken on hire, is taken on hire। যদি মালিকের বাড়িতে জায়গা না থাকে তখন মালিক তো বাড়ি ভাড়া করে দেবে। বাড়ি ভাড়া করে দিলে নিয়ম কি? সোজা নিয়ম, রেন্ট পেড। ভাড়া করে দিলে কি হবে? ভাড়া দিতে হবে প্রতি মাসে মাসে। আচ্ছা এই ভাড়াটা কে দেবে? এই ভাড়াটা কে দেবে? আমি দেবো না মালিক দেবে? মালিক দেবে। মালিক দেবে। এই ভাড়াটা কে দেবে তুই বুঝিস? কে দেবে ভাড়াটা, কে দেবে? মালিক দেবে অবশ্য। মালিক দেবে। মালিকই তো তোকে নিয়ে এসছে। না, অনেক সময় হয় না, মালিক আর কোম্পানি কিছুটা দিল আর আমরা কিছুটা দিতে ওটা তো এইচআরে, ওটা তো এইচআর, ওটা আলাদা। এখানে পুরোটাই মালিককে দিতে হবে, এখানে পুরোপুরি মালিককে দিতে হবে, এটা এইচআরে নয়, পুরোপুরি মালিক দেবে। ঠিক আছে, রেন্ট পেড। আর একটা কি হয়? 15% অফ স্যালারি। ঠিক হয়েছে, 10 হয়েছে, 10 হয়েছে মনে হচ্ছে না, 10% অফ স্যালারি, রেন্ট পেড আর 10% অফ স্যালারি।
এই দুটোর মধ্যে কি লিখবো? লোয়ার। বুঝতে পারি তো? তাহলে দুটো নিয়ম বুঝতে পারি তো? মালিকের নিজের বাড়ি হলে কি হবে আর ভাড়া বাড়ি হলে কি হবে? মনে রাখি, একটু করতে হবে কিন্তু, হ্যাঁ? 11 পড়িস থিওরি আসতে পারে কিন্তু না। থিওরি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে কিন্তু, এটা মনে রাখবে কিন্তু, এটা থিওরির জন্য। আচ্ছা, তাহলে কি বললাম? নিজের বাড়ি হলে কি হবে আর ভাড়া বাড়ি হলে কি হবে? এই যে আমি এখন পড়াচ্ছি থিওরি হয়ে যাচ্ছে, কিন্তু থিওরি আছে এখানে, থিওরি হয়ে যাবে যারা 11 পড়িস। ঠিক আছে তো? তাহলে কি বললাম? নিজের বাড়ির নিয়মটা বুঝতে পারলি, আর ভাড়া বাড়ির নিয়ম বুঝতে পারলি তো? নিজের বাড়ির নিয়ম বোঝা গেল আর ভাড়া বাড়ির নিয়ম বোঝা গেল। দেখ, তাই লিখেছে এখানে, বলে দিলাম নিজের বাড়ির নিয়ম, ভাড়া বাড়ির নিয়ম। এবার এখানে বলি, স্যার আপনি এখানে স্যালারি, স্যালারি স্যালারি মানে কি? স্যালারি মানে কি? আমি আগের দিন এইচআর এ পড়ার সময় স্যালারি মানে কি বলেছিলাম মনে আছে? কারণ এইচআর এ স্যালারি মানে কি বলেছিলাম? কি রে? এই এইচআর এ স্যালারি মানে কি কি ছিল? Basic, DR, commission and sale. বেসিক ডি আর কমিশন অন সেল, তাই ছিল, বেসিক ডি আর কমিশন অন সেল। এখানে স্যালারি বলতে কি বোঝায়? বেসিক ডিএ, ডি এর ব্র্যাকেটে কি বলেছিল? ফর্মিং পার্ট, আগের দিনে ছিল ফর্মিং পার্ট। বোনাস, এখানে নতুন আসলো বোনাস। কমিশন আগেও ছিল, এখনো এসছে। অল ট্যাক্সেবল অ্যালাউন্সেস, ঠিক আছে? তাহলে কি কি আসলো এখানে? এখানে কি কি আসে? বেসিক আসে, ডিএ আসে, ডি এর কিন্তু ফর্মিং পার্ট অফ স্যালারি আসবে, বেসিক আসবে, ডিএ আসবে, কমিশন আসবে, বেসিক আসবে, ডিএ আসবে, কমিশন আসবে, বোনাস আসবে, আর যত অ্যালাউন্স থাকবে সব অ্যালাউন্স আসবে। কিন্তু ওখানে মানে এই জায়গায় করতাম, ওখানে আসতো বেসিক, আসতো ডিএ, আসতো কমিশন, আসতো, আর বাকি কিচ্ছু আসতো না। এখানে বেসিক ডিএ কমিশন তো আসবে, ওছাড়া বাকি সব আসবে। তাহলে বুঝলেন, এখানে সব আইটেম আসবে, কোনো কিছু বাদ যায় না। এখানে কি কি আসবে না লিখে দিয়েছি, কি কি আসবে না? ডিএ আসবে না। কোন ডিএ আসবে না? নট ফর্মিং পার্ট। তুই কি বলছিস? আমি এই লাইনটা পড়ে বারবার করে বলছি, ডিএ আমি কি বলেছিলাম? স্যালারির মধ্যে কি আসবে? বেসিক আসবে, ডি আসবে। কোন ডি আসবে? ফর্মিং পার্ট অফ স্যালারি। তাহলে বলতো কোন ডি আসবে না? ফর্মিং তো আসবে, আসবে না কোন ডিএ? Not, নট ফর্মিং, তাই লিখেছে। কোনটা আসবে? নট ফর্মিং পার্ট অফ, নট ফর্মিং পার্ট আসবে। এবার দেখ, আমি তোদের বলেছিলাম নাকি জানি না, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস প্রথম দিন পড়েছিলাম না? অ্যালাউন্সেস বলছিলাম না? অ্যালাউন্সেস আমি একটু বলে দিই। ধর, সাপোজ ধর আমি তোকে বলছি, তোর বাড়িতে ধর এমপ্লয়ির কোনো চিলড্রেন আছে, ধর 3টে ছেলে আছে, 3 ছেলে আছে, ঠিক আছে? এক একটা ছেলের জন্য কোম্পানি থেকে ওকে 300 টাকা করে অ্যালাউন্সেস দেয়। মানে ছেলে মেয়ে পড়াশোনা করবে, যেন প্রতি মাসে 300 টাকা করে দিচ্ছে, তাই তো? একটা ছেলের জন্য যদি প্রতি মাসে 300 টাকা করে দেয়, 3টে ছেলে কত হচ্ছে? 900 টাকা দিচ্ছে। যদি 1 মাসে দিচ্ছে, তাহলে 12 মাসে কত দেবে? 900 ইন্টু 12, বুঝেছিস তো? এই টাকাটা পেল। কত টাকা পাচ্ছে বল? 300 ইন্টু 12, 3600, 3600 ইন্টু 3 মানে 10,800 টাকা। এই টাকা পেল, ঠিক আছে? এবার গভর্নমেন্ট নিয়ম করেছে, যদি চিলড্রেন অ্যালাউন্স থাকে, চিলড্রেন যদি বাড়ি থেকে পড়াশোনা করে, তাহলে 100 টাকা করে ছাড় পাওয়া যাবে। 100 টাকা করে ছাড় পাওয়া যাবে। তাহলে 100 টাকা করে ছাড় পাবে 12 মাস। কজনের জন্য? দুজনের জন্য পাওয়া যায়, দুজনের জন্য। তাহলে কত হচ্ছে? 2400। তাহলে কত হচ্ছে বাদ দিয়ে? 400, 8,400 টাকা, তাই তো? তো এখানে কি বলেছে? এখানে আসবে অল ট্যাক্সেবল অ্যালাউন্সেস, এটাকে বলে এই যে 8,400 টাকা বলে ট্যাক্সেবল অ্যালাউন্সেস। তাহলে আসবে কোনটা? এখানে 8,400 টাকা আসবে। এখানে কি বলেছে? এক্সেপ্ট অ্যালাউন্স আসবে না। এক্সেপ্ট কোনটা? 2400, এই 2400টা আসবে না। বুঝতে পারলি? এই যে এখানে কি লিখেছে? বাট ডাজ নট ইনক্লুড, স্যালারির মধ্যে কে আসবে না? এক্সেপ্ট অ্যালাউন্স আসবে না। এক্সেপ্ট কোনটা? এটাকে 2400 টাকা বলে এক্সেপ্ট, এটা আসে না। ঠিক আছে তো? ভ্যালু অফ পারকিউজিটস আসে না, প্রভিডেন্ট ফান্ড আসে না, এগুলো বাকিগুলো আসে না। ঠিক আছে তো? এগুলো এখন না জানলেও চলবে। এবার তুই মেইনলি অঙ্ক করতে গেলে বুঝতে পারবি। অঙ্ক করতে গেলে, আর এখানে কিছু লেখালেখি পড়ার কিছু ব্যাপার নেই। ঠিক আছে? এবার অঙ্ক করতে গিয়ে অঙ্ক করতে করতে বুঝতে হবে। ঠিক আছে? এবার অঙ্ক করতে করতে বুঝতে হবে। মোটামুটি যেটুকু জানার দরকার ছিল জেনেছিস। এবার তোকে অঙ্ক করতে করতে বুঝতে হবে।
খাতা বের কর থেকে, খাতা বের করেছিস তো, অঙ্ক করবো। যারা ইলেভেনে পড়ছিস তোদের পেজ নাম্বার 26, ঠিক আছে? খাতায় লেখ, যারা ইলেভেনে পড়ছিস তাদের বইয়ের পেজ নাম্বার 26, 26 পাতার 6 নম্বর অঙ্কটা, ইলেভেনে যারা পড়ছিস, ঠিক আছে তো? আর বিকমের স্টুডেন্টরে তোদের হচ্ছে 102 পাতার 6 নম্বর অঙ্ক, ঠিক আছে? 102 পাতার 6 নম্বর অঙ্ক, 102 পাতা বা কারোর বইতে 100 পাতাও থাকতে পারে, ঠিক আছে তো? তো বলে দিলাম কোন অঙ্কটা করছি, দেখ 6 নম্বর অঙ্কটা করছি। এখন যেটা পড়ালাম তার উপর অঙ্ক, এখন যা পড়ালাম তার উপর অঙ্ক। কোশ্চেনটা একবার রিড কর, তারপরে অঙ্কটা আরম্ভ করছি। করবো, বলছি দেখ, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট ভ্যালু অফ অ্যাকোমোডেশন। তোকে এখন কি পড়ালাম বলতে পারবি? এখন টপিকটা কি পড়ালাম একটু মনে আছে? দেখ খাতায় লিখেছিলি, দেখ খাতায় লিখেছিলি। হ্যাঁ হ্যাঁ, রেন্ট ফ্রি রেন্ট ফ্রি অ্যাকাউন্ট মানে বিনা ভাড়ায় বাসস্থান। সেই তো বলেছে ভ্যালু অফ অ্যাকোমোডেশন বের করো। অফ মিস্টার পাল। এখন জানি মিস্টার পালটাকে বলতে পারি? মিস্টার পালকে মালিক না কর্মচারী বলতে পারবি? কর্মচারী। মিস্টার পাল হচ্ছে কর্মচারী। ফর দ্য প্রিভিয়াস ইয়ার 24-25, আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25। ও তোকে কি কি দিয়েছে? বেসিক স্যালারি মানে প্রতি মাসে তোর বেসিক কত? 30,000 টাকা করে প্রতি মাসে। দিয়ে বলেছে 10,000 টাকা করে প্রতি মাসে, কিন্তু বলে ফর্মিং পার্ট, দেখিস তো কি বলেছে? ফর্মিং পার্ট। বোনাস বলেছে 20,000 টাকা। আমি এই মতো তোকে পড়ালাম, আমি বলেছিলাম এখানে স্যালারি বলতে কি কি আসবে? বেসিক আসবে বলেছিলাম। ডিএ কোন ডিএটা নিতে বলেছিলাম বল? ফর্মিং পার্ট। বোনাস নিতে বলেছিলাম, হ্যাঁ কি না? হ্যাঁ, বোনাস নিতে বলেছিলাম। মেডিকেল অ্যালাউন্স আমি কি বলেছিলাম? সমস্ত অ্যালাউন্স আসবে, লেখা ছিল সব অ্যালাউন্স আসবে, তাহলে মেডিকেল অ্যালাউন্সও আসবে। চিলড্রেন হোস্টেল অ্যালাউন্সেস, কি বললাম? চিলড্রেন হোস্টেল অ্যালাউন্সেস, এটাও আসবে। সব অ্যালাউন্স আসবে, সব অ্যালাউন্স আসবে, সব, কিন্তু ট্যাক্সেবল। এটাও আসবে। এবার বলছে হি ইজ প্রোভাইডেড উইথ অ্যান অ্যাকোমোডেশন ইন কলকাতা ওন্ড বাই এমপ্লয়ার। বলছে হি ইজ প্রোভাইডেড, ভালো করে বুঝবি এই লাইনটা ভাইটাল। হি ইজ প্রোভাইডেড, হি বলতে কে? স্যার মিস্টার পাল। মিস্টার পালকে প্রোভাইড করা হয়েছে অ্যাকোমোডেশন। এখানে অ্যাকোমোডেশন মানে থাকার জায়গা। মিস্টার পালকে থাকার জায়গা প্রোভাইড করা হয়েছে। কোথায় প্রোভাইড করা হয়েছে? স্যার কলকাতায়। মিস্টার পালকে থাকার জায়গা কোথায় প্রোভাইড করা? কলকাতায়, ঠিক আছে? বুঝতে পারলি তো? মিস্টার পালকে থাকার জায়গা, থাকার ব্যবস্থা করে কোন জায়গায় থাকার ব্যবস্থা করে? কলকাতায় থাকার ব্যবস্থা করা হয়েছে। ওন্ড বাই এমপ্লয়ার, যে থাকার ব্যবস্থা করা হয়েছে সেইটা, সেই থাকার জায়গাটা কার? মানে সেটা, সেই বাড়িটা কার বাড়ি? মালিকের নিজের বাড়ি। তা মালিক কিন্তু বাড়ি ভাড়া করে দেয়, নিজের বাড়ি। তা আমি কি বলেছিলাম মনে পড়ে? এইমাত্র বললাম, এইমাত্র তোকে বললাম, তোকে যে কোম্পানি থেকে যে থাকার ব্যবস্থা করে দেবে সেটা মালিকের নিজের বাড়িও হতে পারে, আবার ভাড়া করা বাড়িও হতে পারে। এখানে কোন বাড়ি দিয়ে? নিজের বাড়ি দিয়েছে না ভাড়া বাড়ি দিয়েছে? বল। নিজের বাড়ি। ওন্ড মানে নিজের, ওন্ড মানে নিজের, নিজের বাড়ি দিয়েছে, মালিকের নিজের বাড়িতে। তা মালিকের নিজের বাড়ি হলে কি জানতে হয়? জনসংখ্যা। যেখানে বাড়িটা আছে সেই, সেই বাড়িটা যেখানে আছে সেখানকার জনসংখ্যা কত, অর্থাৎ সেই সিটির জনসংখ্যা কত? কলকাতা। তো কলকাতার জনসংখ্যা কত? কোটিতে আছে, 40 মানে 40 লাখের বেশি আছে। আর 40 লাখের বেশি হলে রুল কি ছিল ওখানে? দেখ, 10%। 40 লাখের বেশি হলে 10%, মনে থাকবে তো? ব্যাস, তাহলে তুই বুঝতে পারলি ও স্যার তার মানে বুঝে গেছে আমার মেইনলি অঙ্ক হবে 10% অফ স্যালারি, ঠিক আছে? তো এবার অঙ্কটা স্টার্ট করবো। তাহলে গল্পটা বুঝতে পারলি তো? গল্পটা বুঝতে পারলি তো? ব্যাস, গল্পটা বুঝতে পারলি তো অঙ্কটা স্টার্ট করতে পার। চ অঙ্কটা স্টার্ট করি।
লিখবি, হ্যাঁ। অ্যান্সার হচ্ছে কত নম্বর, 6 নম্বর করে লিখ ভ্যালুয়েশন অফ, লিখবি এরকম ভাবে ভ্যালুয়েশন অফ। এই তোরা যারা ক্লাস 11 এ পড়িস সবচেয়ে দুটো কঠিন জিনিস, বুঝিস, দুটো কঠিন জিনিস। আগের দিন করালাম একটা কঠিন জিনিস, আর আজকে একটা কঠিন জিনিস করছি। এই দুটো জিনিস কেউ পারে না করতে। এই দুটো জিনিস ভালো করে বুঝে যাস, তাহলে আর কিছু নেই অঙ্কে, স্যালারি ইজি। ঠিক আছে তো? এই যে দুটো মেইন টপিক, এই দুটো মেইন টপিক, এটা ভালো করে শিখতে হবে। এটা আজকে শেষ করবো না, আজকে কোনো পরের দিনও আমরা পড়বো ভালো করে। ভ্যালুয়েশন অফ ট্যাক্সেবল পারকিউজিটস, লেখ ভ্যালুয়েশন অফ ট্যাক্সেবল পারকিউজিটস। বানান ঠিক রাখবি, পারকিউজিটস বানান ঠিক রাখবি। PERQUI SITIES, SITIES, ভ্যালুয়েশন অফ ট্যাক্সেবল পারকিউজিটস। ঠিক আছে, ভ্যালুয়েশন অফ ট্যাক্সেবল পারকিউজিটস। একটা ছোট্ট দাগ, এইটুকু। তো কি শিখিয়েছিলাম বল তোকে? এইমাত্র নোট লেখালাম না, বল দেখ না, এই দেখ এটা কি ছিল? আনফার্নিশড লেখা ছিল। সেখানে লিখবো, কারণ তোকে কি শিখিয়েছিলাম বল? এই পারকিউজ বের করার নিয়মটা কি? তো এখানে লিখতে হবে, এখানে লেখ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। লেখ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। ঠিক আছে, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনটা তোকে শেখাচ্ছি, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। কি লিখবো এখানে? 10% অফ স্যালারি। কেন 10% অফ স্যালারি হলো? বুঝতে পেরেছিস কেন 10% অফ স্যালারি হলো? বোঝা গেল 10% স্যালারি কেন হলো? এবার এর সাথে কি যোগ করবো? এটা 10% স্যালারি কি বের করবো? এটা তো আনফার্নিশড বের করলাম, এটা তো আনফার্নিশড বের করলাম 10% অফ স্যালারি। এবার এর সাথে কি করতে হবে? ফার্নিচার যোগ করলেই তো তোর ফার্নিশড হয়ে যাবে। এর সাথে যোগ করবো কি? কস্ট অফ ফার্নিচার। এর সাথে যোগ করবো কস্ট অফ ফার্নিচার, হয়ে যাবে ফার্নিশড। ব্যাস, শেষ। এইটুকুই অঙ্ক, এইটুকুই অঙ্ক। এটাকে বলা হয় ট্যাক্সেবল পারকিউজিটস। তাহলে কোশ্চেনটা সবার প্রথম পড়বি, ঠিক আছে তো? কোশ্চেনটা পড়ে তুই কি বুঝতে পারলি? কোম্পানি থেকে তোকে একটা থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেটা কি কোম্পানির নিজের জায়গায় নাকি কোম্পানি ভাড়া করে দিয়েছে? স্যার কোম্পানির নিজের জায়গায়। কোম্পানি যদি নিজের জায়গায় হয় তাহলে জানতে হবে সিটি, সিটি জানতে হবে কোন সিটি আছে ওটা, এবং সেই সিটির জনসংখ্যা কত? কলকাতা, কলকাতা জনসংখ্যা 40 লাখের বেশি, আর 40 লাখের বেশি হলে 10% হয়, 10% অফ স্যালারি। এবার তোকে স্যালারি বের করতে হবে, এখানে ওয়ার্কিংস করে নিচে স্যালারি বের করতে হবে, স্যালারি। কি কি বলে স্যালারি? প্রথমে বেসিক বলেছে, বেসিক, বেসিক স্যালারি কত বলেছে? বেসিক দেখ, বেসিক কত বলেছে? ওকে বেসিক 30,000 টাকা করে প্রতি মাসে। লেখ 30,000 টাকা করে প্রতি মাসে হলে 30,000 ইন্টু 12 কত হয়? 3,60,000। ঠিক আছে, 30,000 ইন্টু 12 3,60,000। বেসিকের পর কি ছিল কোশ্চেনে? ডিএ। ডিএ বলেছিল ফর্মিং পার্ট অফ স্যালারি। ডিএ কত বলেছিল? 10,000 টাকা করে প্রতি মাসে, 1,20,000। বোনাস কত বলেছিল? বোনাস 20,000 টাকা। আর কি বলেছিল? মেডিকেল অ্যালাউন্সেস। প্রথম দিন পড়িয়েছিলাম, প্রথম দিন পড়িয়েছিলাম মেডিকেল অ্যালাউন্সেস কথাটা ছিল, মেডিকেল অ্যালাউন্স বলে কথাটা ছিল। এই দেখ, তো ওই পিডিএফ এ আছে, আমি বলেইছি আমার মেডিকেল অ্যালাউন্স কি লেখা ছিল, আমি বলেইছি, দেখিয়ে দিচ্ছি মেডিকেল অ্যালাউন্স। পড়তে বলেছিলাম বাড়িতে একবার, বাড়িতে একবার দেখতে বলেছিলাম। দেখ মেডিকেল অ্যালাউন্স কোথায় আছে, দেখ দেখাচ্ছি।
এই যে মেডিকেল অ্যালাউন্স কি ছিল, মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল করেছিলাম। মেডিকেল ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স যেগুলো ছিল না, তার মধ্যে মেডিকেল অ্যালাউন্স ছিল। তো মেডিকেল পড়তে হবে তোকে, মেডিকেল অ্যালাউন্স কি ধরনের অ্যালাউন্সেস, ফুললি ট্যাক্সেবল। ফুললি ট্যাক্সেবল মানে কি, ধর মেডিকেল অ্যালাউন্স কত করে পেয়েছিস বল, এখানে কত করে মেডিকেল, 2000 টাকা করে প্রতি মাসে পেয়েছিস। তা প্রতি মাসে 2000 টাকা করে মেডিকেল অ্যালাউন্স পেলে বছরে কত পেয়েছিস, 24,000 টাকা। মেডিকেল অ্যালাউন্সেস মাসে 2000 টাকা করে পেলে বছরে কত পেয়েছিস, 24,000 টাকা। আর ফুললি ট্যাক্সেবল মানে এর উপর কোনো ছাড় নেই। তাহলে এখানে মেডিকেল অ্যালাউন্স কত লিখবো, 24,000 টাকা। বুঝতে পারলি তো কি বললাম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি বুঝতে পারলি, মেডিকেল অ্যালাউন্স কি অ্যালাউন্সেস, এটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, ফুললি ট্যাক্সেবল। মনে রাখতে হবে 2000 × 12 কত হলো, 24,000 টাকা মেডিকেল অ্যালাউন্সেস। লেখ। তারপর কি লিখবো, কি ছিল বল, চিলড্রেন। লেখ চিলড্রেন হোস্টেল অ্যালাউন্সেস। লেখ চিলড্রেন হোস্টেল অ্যালাউন্সেস, চিলড্রেন হোস্টেল অ্যালাউন্সেস। তো চিলড্রেন যদি হোস্টেল থেকে পড়াশোনা করে তাহলে কত হবে দেখাচ্ছি। লেখ এটা, কথাটা লেখ দেখে দেখে। চিলড্রেন হোস্টেল অ্যালাউন্সেস, চিলড্রেন হোস্টেল অ্যালাউন্সেস, চিলড্রেন হোস্টেল অ্যালাউন্সেস। চিলড্রেন হোস্টেল অ্যালাউন্সেস কি ছিল, হোস্টেল অ্যালাউন্সেস দেখ, এই দেখ, চিলড্রেন যদি হোস্টেলে থেকে পড়াশোনা করে তাহলে তোর কোম্পানি তোকে প্রতি মাসে কত করে দেবে, 500 টাকা করে দেবে। বুঝিস নাকি বললাম, চিলড্রেন হোস্টেল, দেখ চিলড্রেন বাড়ি থেকেও পড়াশোনা করতে পারে, আবার হোস্টেল থেকেও পড়াশোনা করতে পারে। বাড়ি থেকে পড়াশোনা করলে তাকে বলে চিলড্রেন অ্যালাউন্সেস, বাড়ি থেকে পড়াশোনা করলে তাকে বলে চিলড্রেন অ্যালাউন্সেস। আর হোস্টেল থেকে পড়াশোনা করলে বলে হোস্টেল অ্যালাউন্সেস। তো হোস্টেল অ্যালাউন্স মানে হোস্টেল থেকে পড়াশোনা করে। হোস্টেল থেকে পড়াশোনা করলে প্রতি মাসে কত করে দিচ্ছে, 500 করে দিচ্ছে পার চাইল্ড। একটা চাইল্ডে 500 টাকা করে দিচ্ছে। চাইল্ড কটা আছে, দেখ দেখ ওই দেখ চাইল্ড কটা আছে, তিনটে চাইল্ড আছে। ঠিক আছে, এত টাইম নিলে তো হবে, কি করে হবে এত টাইম নিলে, প্যাকেটে লেখা আছে। তার মানে কটা চাইল্ড আছে, তিনটে চাইল্ড আছে। তাহলে একটা চাইল্ডের জন্য 500 টাকা করে, তা তিনটে চাইল্ডে কত দেবে, 1500 টাকা। তাহলে 1 মাসে দেবে, তাহলে 12 মাসে কত, 1500 × 12। তাহলে দেখ এখানে কি লিখবো, 500 টাকা ইন্টু 3 × 12, তাহলে 1500 × 12 করলে কত, 18,000 টাকা হয় মনে হচ্ছে। 1500 × 12 করলে 18,000 টাকা হয়। 1500 × 12 করলে কত হয়, 18,000 টাকা। এখানে লিখলাম 18,000 টাকা। ঠিক আছে, 18,000 টাকা পাচ্ছিস। কিছুক্ষণ আগে তোকে বলছিলাম হোস্টেলে থেকে পড়াশোনা করলে, দুটো পরীক্ষা আমি দেখেছি আগে, 11 অন্য স্কুলে দিয়েছিল শর্ট কোশ্চেন। হোস্টেলে থেকে পড়াশোনা করলে কত টাকা করে ছাড় পাওয়া যায় বলেছিলাম আগের দিন। বাড়ি থেকে 100, হোস্টেলে থাকলে 300। বাড়ি থেকে পড়াশোনা করলে 100, ঠিক আছে, হোস্টেল থেকে পড়াশোনা করলে 300 টাকা ছাড় পাওয়া যায়। ঠিক আছে, হোস্টেল থেকে পড়াশোনা করলে 300 টাকা করে ছাড় পাওয়া যায়। ঠিক আছে, তো হোস্টেলে পড়াশোনা করলে কত করে ছাড় পাওয়া যায়, 300 টাকা করে। এখানে মাইনাস দিলে এক্সেমশন, এক্সেমশন মানে ছাড়, এক্সেমশন মানে ছাড়। কত টাকা করে ছাড় পাওয়া যায়, 300 টাকা করে ছাড় পাওয়া যায় হোস্টেল থেকে পড়াশোনা করলে। 300 টাকা ইন্টু 1 মাসে 300 টাকা ছাড় দিলে 12 মাসে কত, 300 × 12। মনে রাখবি ম্যাক্সিমাম কতজনের জন্য ছাড় পাওয়া যায়, দুজন, দুজন ম্যাক্সিমাম দুজনের জন্য ছাড় পাওয়া যায়। এগুলো মনে রাখতে হবে কিন্তু পরীক্ষায়, কিন্তু তোদের এগুলো 2 মার্কস থিওরি দেবে কিন্তু। তোরা যারা 11-এ পড়িস 2 মার্কসের থিওরি, এগুলো মনে রাখতে হবে কিন্তু। তাহলে কত টাকা করে ছাড় পাওয়া যায়, 2 টাকা করে ছাড় পাওয়া যায়, এই সরি দুজনের জন্য ছাড় পাওয়া যায়। তাহলে 300 × 12 × 2 কত হচ্ছে, 300 × 12 × 2 কত হচ্ছে, 7,200 টাকা। বাদ দিয়ে দে, 10,800 হচ্ছে মনে হচ্ছে, টোটাল কর। ঠিক আছে, বোঝা গেল স্যালারি কত বেরোলো, কত হচ্ছে, 3,60,000
যোগ 1,20,000 যোগ 20,000 যোগ 24,000 যোগ 10,800 কত হচ্ছে 5,34,800 টাকা। কত হলো 5,34,800 টাকা হলো। স্যালারি বুঝতে পারলি তো কি করে করতে হলো? এইভাবে অঙ্ক করতে হবে তোকে। 5,34,800 টাকা হলো। এবার কিউ লিখেছিলাম স্যালারির 10% লিখেছিলাম না? তাহলে কি হবে 5,34,800 উপর 10% কত হবে 53,480 বল 53,480 হয়ে গেল। ঠিক আছে। আর ফার্নিচার হয়েছে বলবো আবার ফার্নিচার কত টাকা দিয়েছিল বল ফার্নিচার কত ছিল এই যে দ্য হাউস ইজ ফার্নিশড মানে কি ঘরটা সাজানো ফার্নিশ মানে বুঝিস কাকে বলে আজকের বার বুঝতে পারলি ফার্নিশ কাকে বলে দেখবি ফার্নিশড ঘর বুঝতে পারছিস পুরো ঘর সাজানো এখন তোর বাড়িটা এখন যে বাড়িটা ফ্ল্যাট নিয়েছিস তার কি ঘরটা সাজিয়ে ফেলেছিস তাহলে এরকম হলো ফার্নিশড হয়ে গেল ফার্নিশ মানে যখন ঘরটা যখন সাজানো হয়ে যাবে তখন তাকে বলে ফার্নিশড ঠিক আছে তো আর যদি সাজানো না হয় দেখবি আমি যখন শুধু ফ্ল্যাট কিনি তাহলে কি থাকে সাজানো থাকে ঘর তারপর তো সাজাতে আস্তে আস্তে সাজাতে হয় তো ফ্ল্যাটটা নিলাম ওটা তো আনফার্নিশড বলে তাহলে বুঝলি আনফার্নিশড আর ফার্নিশড ডিফারেন্স ফার্নিশ মানে ঘরটা যখন পুরো সাজানো হয়ে যায় তখন তো ফার্নিশ বলে আর যখন ঘর সাজানো হয় না তখন তাকে আনফার্নিশড বলে তো ফার্নিশড বলেছে কত এই যে ফার্নিশড বলেছে কত 1.5 লাখ টাকা তার মানে ঘরে 1.5 লাখ টাকার ফার্নিচার বসানো আছে 1.5 লাখ টাকার ফার্নিচার তাহলে এই ফার্নিচারটা কি মালিক নিজে দিয়েছে নাকি ভাড়া করে দিয়েছে বল যদি ভাড়া করে দিত না ফার্নিচার লিখেই তো হায়ার চার্জেস অফ ফার্নিচার বুঝতে পারলি কি বললাম এখানে বলছে হাউস ইজ ফার্নিশড মানে ফার্নিচারের ভ্যালু হচ্ছে 1.5 লাখ টাকা মানে মালিকের নিজের ফার্নিচার 1.5 লাখ টাকা মালিকের নিজের ফার্নিচার ঠিক আছে তাহলে মালিকের নিজের ফার্নিচার থাকলে তার কি হয় তার উপর 10% হয় বলেছিলাম ফার্নিচার যদি মালিকের নিজের হয় তখন তার 10% হবে তাহলে ফার্নিচার মালিকের নিজের 1.5 লাখ টাকা তাহলে 10% হবে তাহলে কি লিখবো 1.5 লাখের 10% 15,000 টাকা কত হবে 68,480 হবে অ্যান্সার এই হচ্ছে অঙ্ক ঠিক আছে চলো আস্তে আস্তে একটা করে অঙ্ক করবো অসুবিধা নেই চিন্তা নেই অনেকগুলো অঙ্ক করবো হ্যাঁ ঠিক আছে 1.5 লাখের ওপর একটা শূন্য বসবে 15,000 ঠিক আছে নেক্সট অঙ্ক আমি বলছি তোকে নেক্সট পরপর আরো দুটো অঙ্ক করবো দেখ সাথে এটা তোদের পিডিএফ এ দেওয়া হয়নি আমি দিয়ে দেবো আজকে করে দেবো ঠিক আছে পিডিএফ এর মধ্যে দিয়ে এটা করে দেবো তোদের 11 এর পিডিএফ 7 নম্বর অঙ্কটা করবো 8 নম্বর অঙ্কটা করবো 7 অঙ্কটা পড়বো ঠিক আছে ভালো করে পড়বো সাতেরটা দেখি 7 অঙ্কটা কি আমি যে এরকম অঙ্ক বলছি সেরকম অঙ্ক দেখে নিচ্ছি কি বল 7 অঙ্কটা বলছে কি দেখ বলছে অন 1/4/23 কি লিখেছে একটা ডেট বলেছে 1/4/23 an accommodation was provided to an employee in কলকাতা এত তারিখে একটা অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয়েছে অ্যাকোমোডেশন মানে বুঝিস তো থাকার জায়গা প্রোভাইড করা হয়েছে ঠিক আছে এমপ্লয়িকে কোথায় কলকাতায় কে প্রোভাইড করেছে বাই হার এমপ্লয়ার মানে তার মালিক প্রোভাইড করেছে হু অলসো প্রোভাইডেড ফার্নিচার শুধু শুধু বাড়ি প্রোভাইড করেনি সঙ্গে সঙ্গে ফার্নিচার প্রোভাইড করেছে যে ফার্নিচারের ভ্যালু কত 2 লাখ টাকা তাহলে ফার্নিচার প্রোভাইড করেছে তাহলে ফার্নিচার প্রোভাইড করে যার ভ্যালু ছিল 2 লাখ টাকা স্যালারি অফ দ্য এমপ্লয়ি ফর দ্য পারপাস অফ ভ্যালুয়েশন এই পারপাসে স্যালারি কত বলেছে আমি নিজে আগের অঙ্কটা স্যালারি বের করে দিলাম মনে পড়ছে স্যালারি বের করলাম কত বের করলাম স্যালারি আগের অঙ্কটাই বল আগের অঙ্কটা স্যালারি কত বের করলাম 5,34,800 বলছে আমি তোমার স্যালারি বের করতে তোমাকে স্যালারি বের করে দিয়েছি কত টাকা স্যালারি বের করে দিয়ে দেখ স্যালারি বের করে দিয়েছে কত টাকা বল স্যার স্যালারি অফ দ্য এমপ্লয়ি ফর দ্য পারপাস অফ ভ্যালুয়েশন অফ অ্যাকোমোডেশন 6 লাখ টাকা বল বুঝতে পেরেছিস কোশ্চেনটা পড়ে বল এই যে কোশ্চেনটা পড়লি এটা এমপ্লয়ি মালিকের নিজের বাড়িতে থাকবে না ভাড়া বাড়িতে থাকবে পড়ে কি বুঝতে পারলি নিজের বাড়িতে থাকবে নিজের বাড়িতে থাকলে কি হয় জানতে হবে শহর কোন শহর বলেছে কলকাতা জনসংখ্যা কত হয় 40 লাখের বেশি না কম 40 লাখের বেশি হলে কত পার্সেন্ট হয় 10% তাহলে অ্যান্সার কত হবে 10% অফ স্যালারি তাহলে 6 লাখের 10% করলে কত হবে 60,000 টাকা হয়ে গেল অ্যান্সার তার সাথে কি যোগ করতে হয় কস্ট অফ ফার্নিচার যোগ করতে হয় যদি ফার্নিচার মালিকের নিজের হয় তাহলে 10% আর ভাড়া করা হলে ভাড়া করা ভাড়া
বল এখানে ফার্নিচার মালিকের নিজের নাকি ভাড়া করা? নিজের। ভাড়া করা তো বলে দেবে হায়ার চার্জেস। তাহলে কত হবে? নিজের হয় 10%, তো 2 লাখের 10% কত হয়? 20,000 তো 60,000 20,000 অ্যান্সার কত? 80,000 এই অঙ্কটা বিকম অনার্সে দিয়েছিল পরীক্ষায়, 5 নম্বর এসেছিল। ঠিক আছে, কত হলো? 80,000 টাকা অ্যান্সার। বুঝতে পারলি অঙ্কটা কিভাবে করতে হলো? করে করে দেখাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারলি অঙ্কটা কিভাবে হয়েছে? তো কর, দরকার তুই আগের অঙ্কটা দেখে দেখে করতে থাক না, দেখে দেখে করতে থাক, কোনো সমস্যা নেই। 7 টা কি লেখা ছিল আগেরটার উপরে? ভ্যালুয়েশন অফ ট্যাক্সেবল পারকিউজিটস। এখানে পড়া শেষ। ভ্যালুয়েশন অফ ট্যাক্সেবল পারকিউজিটস। ভ্যালুয়েশন অফ ট্যাক্সেবল পারকিউজিটস লিখেছিস? লিখবো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। কত পার্সেন্ট পুরো বুঝে গেছিস? 10% অফ স্যালারি, কেন 10% অফ স্যালারি পুরো মাথায় ঢুকে গেছে, তাই তো? 10% অফ স্যালারি, ঠিক আছে, 10% অফ স্যালারি লিখলাম। তাহলে স্যালারি কত বলে স্যার? স্যালারি তো বলে 6 লাখ টাকা। 6 লাখের 10% কত? 60,000 টাকা। এর সাথে যোগ করবো কত? কস্ট অফ ফার্নিচার। এটা অঙ্কটা কেন বেশ সোজা লাগলো জানিস তো? স্যালারিটা বলে দিয়েছে মানে, স্যালারিটা বলে দিয়েছে। কিন্তু তো অঙ্ক কিছু না, অঙ্ক কিন্তু খুব সোজা। তোকে নিয়ম পড়তে হবে। এই যে আজকে বললি তো, 7 দিন পর ভুলে যাবি কিন্তু, না দেখলে ভুলে যাবি, নিয়ম ভুলে যাবি কিন্তু। কস্ট অফ ফার্নিচার, তাহলে ফার্নিচার কত ছিল বল? 2 লাখ টাকা, তাই তো? 2 লাখের 10% হবে, তবে 20,000 টাকা। তাহলে 60 আর 20 যোগ করে কত হলো? 80,000 টাকা। অঙ্ক শেষ। এটাকে বলে ট্যাক্সেবল পারকিউজিটস। বুঝলি? কমপ্লিট হলো? এবার 8 অঙ্কটা করবো, 8 7 হলো, এবার 8 করবো। দেখ কি বলেছে? কৃতিকা, ঠিক আছে, বলছে ইজ আ জেনারেল ম্যানেজার ইন এক্স ওয়াই জেড লিমিটেড। দেখ ভালো করে পড়বি কিন্তু, আগের অঙ্কটা হয়ে গেছে তো? দেখ কোশ্চেনটা পড়ছি, কৃতিকা ইজ আ জেনারেল ম্যানেজার অফ এক্স ওয়াই জেড লিমিটেড। আচ্ছা, এক্স ওয়াই জেড লিমিটেড পড়ে কি বুঝতে পারছি? এটা কি গভর্নমেন্ট কোম্পানি নাকি নন গভর্নমেন্ট? নন গভর্নমেন্ট। ঠিক আছে, সবসময় স্যালারি করতে গেলে দেখবি এটা গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট। গভর্নমেন্ট না নন গভর্নমেন্টই দেবে তোর পরীক্ষায়, ঠিক আছে তো? গভর্নমেন্ট দেবে না, ঠিক আছে তো? কৃতিকা ইজ আ জেনারেল ম্যানেজার ইন এক্স ওয়াই জেড লিমিটেড, নন গভর্নমেন্ট। দ্য কোম্পানি হ্যাজ প্রোভাইডেড হার উইথ আ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ইন ভরতপুর। দেখ তাহলে কি বলেছে? কোম্পানি, তুই যে কোম্পানিতে চাকরি করছিস এক্স ওয়াই জেড কোম্পানি, সেই কোম্পানি তোকে একটা থাকার ব্যবস্থা করে দিয়েছে। কোথায় থাকার ব্যবস্থা করে? দেখ থাকার ব্যবস্থা কোথায় করেছে, দেখ দেখ পড়। কোথায়? জায়গাটার নাম বল। থাকার ব্যবস্থা কোথায় করেছে? নেই, ওখানে নেই তো। এখন তোকে থাকার ব্যবস্থা কোথায় করেছে? ভরতপুর, তাই তো? থাকার ব্যবস্থা কোথায় করেছে? ভরতপুর। বুঝলি ভরতপুরের জনসংখ্যা কত? তুই জানিস না ভরতপুরের জনসংখ্যা কত? এই জন্য ও তোকে সাহায্য করেছে। 23 লাখ। এই তোকে লিখে দিয়েছে ভরতপুরের জনসংখ্যা 23 লাখ। তাহলে আমি কি বলেছিলাম? যদি কতর মধ্যে হয়? 40 লাখের উপর। 7.5%। এই দেখ কি লিখেছিলাম, নিয়মটা দেখ, নিয়মটা দেখ বলেছিলাম। এই দেখ, যদি জনসংখ্যা যদি 15 লাখ হয় তখন 5%। যদি জনসংখ্যা যদি 15 লাখ হয় তখন 5%। তাহলে এখানে জনসংখ্যা কত হবে? 23 লাখ। জনসংখ্যা কত? 23 লাখ। তাহলে এখানে এখানে মুছে দিয়েছে পপুলেশন 15 লাখ থেকে 40 লাখ। তাহলে বল, তুই কি বলিস? 7.5% বলি, ঠিকই বলেছিলি। তো জনসংখ্যা 15 লাখ থেকে 40 লাখের মধ্যে হলো 7.5%। তাহলে জনসংখ্যা কত হবে? 23 লাখ। তাহলে কত হবে? 7.5%। তাহলে অ্যান্সার কত হবে? 7.5% অফ স্যালারি, তাই তো? কত হবে? 7.5% অফ স্যালারি।
আচ্ছা তাহলে চ অঙ্ক দাগ কাটো একই রকমের করতে থাক। লেখ 8 নম্বর, ছোট্ট একটু ছোট্ট দাগ হবে। কি লিখবো উপরে? উপরে লেখ ভ্যালুয়েশন অফ ট্যাক্সেবল পারকিউজিটস। ভ্যালুয়েশন অফ ট্যাক্সেবল পারকিউজিটস। ভ্যালুয়েশন অফ ট্যাক্সেবল পারকিউজিটস। তো প্রথমে কি লিখবো? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। প্রথমে লিখবো কি? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। ঠিক আছে, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। বুঝতে পারলি কেন এখানে 7.5% হলো? কারণ বুঝেছিস তো? কারণ বুঝতে হবে কিন্তু। নিজের বাড়ি না ভাড়া বাড়ি এগুলো সব ধরতে হবে। কি লিখবো? 7.5% অফ স্যালারি। কি লিখবো? 7.5% অফ স্যালারি। এবার স্যালারি তোকে বের করতে হবে। আগের অঙ্কটা কত সোজা ছিল, স্যালারি বলে দিয়েছিল তাই তো? কিন্তু এখানে স্যালারি বলেনি, স্যালারি বের করতে হবে। এই যে ওয়ার্কিংস করবো, প্রথম অঙ্কটার মতো স্যালারি। কি লিখবো? প্রথমে বেসিক স্যালারি। বেসিক, দেখ বেসিক কত করেছিল অঙ্কে? খোঁজ বেসিক। স্যার 30,000 টাকা করে প্রতি মাসে। লেখ 30,000 ইন্টু 12। বুঝতে পারছিস তো? 30,000 ইন্টু 12 কত হচ্ছে? 3,60,000। ডিএ, ডিএ কত বলেছে পর? ডিএ স্যার, ডিএ দেখ দেখ ভালো করে পর। ডিএ কত বলেছে পর? কোশ্চেন থেকে তাকিয়ে তাকিয়ে বল, ডিএ কত বলেছে? 10,000। ডিএ কি এখানে 10,000, তারপর কি লেখা আছে? পিএফ 10,000 টাকা পার মান্থ। ডিএ বলেছে 10,000 টাকা পার মান্থ, প্রতি মাসে 10,000 টাকা করে ডিএ। ঠিক আছে, তাহলে কি হবে? এখানে লিখবো 10,000 ইন্টু 12, তাই তো? 10,000 ইন্টু 12। তারপর ব্যাকেটে আর একটু কথা বলেছিল। কি বলেছিল? বলেছিল যে 40% রিটায়ারমেন্ট বেনিফিট। তার মানে এখানে পুরো আসবে না, 40% আসবে। পুরো আসবে না, 40% আসবে। তাহলে ইন্টু কি হবে? ইন্টু 40%। ঠিক আছে, ইন্টু 40%। 10,000 ইন্টু 12 ইন্টু 40%। করে দেখি 10,000 ইন্টু 12 ইন্টু 40% কত হচ্ছে? 41,000 টাকা। কত হচ্ছে? 48,000 টাকা। ঠিক আছে, তাহলে বেসিক হলো, ডিএ হলো। তারপর কি বলেছে? বোনাস, বোনাস আসে 24,000 টাকা। লিখে দে বোনাস। ব্যাস হয়ে গেল। বোনাস আসবে 24,000 টাকা। লিখে দে বোনাস 24,000 টাকা। যোগ কর তিনটে। 3,60,000 আর 48 যোগ 24, 3,60,000 যোগ 48,000 যোগ 24,000 কত হচ্ছে? 4,32,000। তাহলে স্যালারি কত বেরোলো? 4,32,000। ঠিক আছে, ঠিক আছে, 4,32,000। এই 4,32,000 উপর 7.5% করবো। কত হচ্ছে? 32,400 টাকা। লেখ 32,400 টাকা হয়ে গেল। এর সাথে কস্ট অফ ফার্নিচার যোগ কর, অঙ্ক শেষ। এই আগের বছর এসেছিল পরীক্ষায় অঙ্কটা। কস্ট অফ ফার্নিচার, ঠিক আছে, কস্ট অফ ফার্নিচার লিখেছিস তো? কস্ট অফ ফার্নিচার কত বলেছে বল? ফার্নিচার কত দিয়েছে এখানে? ফার্নিচার এই তো। কস্ট অফ ফার্নিচার প্রোভাইডেড বাই কোম্পানি। কোম্পানি ফার্নিচার প্রোভাইড করেছে 2,00,000 টাকার ফার্নিচার। 2,00,000 টাকার ফার্নিচার প্রোভাইড করেছে। তাহলে কি হবে? 10%। 2,00,000 টাকার 10% কত হবে? 20,000 টাকা। তাহলে কত হলো? 32 আর 20, 52,400 টাকা। ঠিক আছে, এটাকে বলা হয় ভ্যালু অফ পারকিউজিটস বা ট্যাক্সেবল পারকিউজিট। যেটা লিখেছিলাম ভ্যালু অফ পারকিউজিটস বা ট্যাক্সেবল পারকিউজিটস। তাহলে বুঝতে পারলি অঙ্কটা? তাহলে আমি কিন্তু তোদের 3টে অঙ্ক করালাম এখনো পর্যন্ত। 3টে অঙ্ক কি করালাম? 6, 7, 8, 3টে অঙ্ক করালাম। ঠিক আছে, পরের দিন আমি আবার এর উপর অঙ্ক করাবো। তোদের কাজ কিচ্ছু না, ছোট্ট কাজ। ছোট্ট কাজ, এই যে নোটটা পড়ালাম একটু পড়তে হবে, নিয়মটা বুঝতে পারলি তো? নিয়মটা তোকে একটু পড়তে হবে আর এই 3টে অঙ্ক দেখতে হবে। ঠিক আছে, তাহলে তোদের আমি দেখেছি 11-এ গেছি ওরকম থিওরি দেয়। এটা থিওরিও দেয় আবার অঙ্কও দেয়। এই থিওরিটা জানলে তুই অঙ্ক করতে পারবি না, কিন্তু পড়ে আসতে হবে কোনটা কি।